মানে আজকে আমরা যে খুব অঙ্ক করবো, আজকে আমরা যে ওই বেসিক নিয়ে যেটা শুরু করছিলাম সেটা দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো স্ট্যাটিস্টিক্স তো আমরা তো আগে মিন, যেটা মিন আর মিডিয়ান আর মোড, এই তিনটে জিনিস তো বুঝি না নাকি? এই তিনটে জিনিস তো বুঝি যে মিন কি, মিন হচ্ছে গড়। মিন হচ্ছে গড়, সবগুলো যোগ করে এটা টোটাল নাম্বার দিয়ে ভাগ দিলেই মিনটা বেড়ে আসে, এটা হচ্ছে মিন। মিডিয়ান কি? মিডিয়ান হতেছে যে এক সিরিয়ালে আমি যদি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আমি যদি সাজাই, সাজানোর পর তার মিডল যে টার্মটা সেটাই হচ্ছে মিডিয়ান। ঠিক আছে? মিডিয়ান টার্ম যদি না থাকে, দুইটা টার্ম যদি থাকে, তাহলে ওটার এভারেজ হচ্ছে তার মিডিয়ান, এই হচ্ছে মিডিয়ান। আর মোট, মোটটা এখন ওরকম ভাবে লাগে না, কিন্তু মোট বিষয়টাকে বুঝে রাখি যে একটা নাম্বার, একটা সিরিজের মধ্যে যে সংখ্যাটা বেশি আছে সেটাকে মোট হিসেবে তুলনা করা হয় গড়ের মাঝে। ওকে, এই তিনটা বুঝছি আমরা। এখন তার নেক্সট স্টেপ যেটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স এর, যেটা দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর একটা হচ্ছে কি নর্মাল ডিস্ট্রিবিউশন। প্রথম আমি নর্মাল ডিস্ট্রিবিউশন এনডি আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, স্ট্যান্ডার্ড। প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর সাথে আর কিছু পার্ট থাকবে, পরে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন পরের পার্টে আলোচনা হবে। প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আলোচনা হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই জিনিসটা কি, এটা আমি ইসাতে দেখানোর চেষ্টা করছিলাম। ম্যানহাটন 1 to 6 এর মধ্যে একটু ডিসকাশন শুরু হয়েছিল। কে আসছে? সালাম শুরু ভাই, ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা আসলে কি, যদি বললে যে এটা কি, এটা হচ্ছে সহজ ভাবে বোঝা যায় যে আলটিমেটলি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইংলিশে যে সংজ্ঞাটা এরকম ভাবে বলা যেতে পারে যে ইন্ডিকেটস হাউ ফার ফ্রম দ্য এভারেজ মিন দ্য ডাটা পয়েন্ট টিপিক্যালি ফলস। তাহলে এর কথাটার মানে কি, যে এর সাথে এই এইচডির সাথে এভারেজ মি বা মিন, যেটা এভারেজ বা মিন, এর একটা সম্পর্ক আছে, একটা সম্পর্ক আছে এই এভারেজ মিনের। কি সম্পর্ক? এই এইচডি, এইচডি জিনিসটা ডিটারমাইন করে যে এই যে এই একটা ডাটা সেট, এই এভারেজ মিন সাপোজ একটা ডাটা সেট, একটা সেট অফ ডাটা আছে। ঠিক আছে? এখানে অনেকগুলো ডাটা আছে, সেই ডাটাগুলা কি অবস্থায় আছে এভারেজ মিন রেসপেক্টে। ব্যাপারটা যদি আমি ভিজুয়ালি দেখাইতে চাই, মনে করেন এইচডি দুই রকম হতে পারে, একটা হচ্ছে ছোট মান স্মল এইচডি, আর একটা হচ্ছে লার্জ এইচডি। স্মল এইচডির ক্ষেত্রে আর লার্জ এইচডি, মনে করেন একটা ডাটা সেটের এইচডির মান হচ্ছে স্মল, মানে ছোট, কম, তখন বিষয়টা ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে এভারেজ মিন হয়ে যে আছে এই সেটের, সেই সেটের ডাটাগুলা এই মিনের থেকে খুব কাছাকাছি আছে। মনে করেন এটার এভারেজ হচ্ছে 5, তাহলে ওই সেটের ডাটাগুলো দেখবে 6, 7, 5, 4, 8 কাছাকাছি। ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। আর লার্জ ডাটা সেটের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে, এই যে এভারেজ মিন, সাপোজ এভারেজ মিন হচ্ছে 10, তখন এটা ডাটা সেটের মনে করেন যদি লার্জ একটা এইচডি থাকে, তখন দেখবেন এই ডাটা সেটের একটা হচ্ছে 0, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 30। ঠিক আছে? এই দূরে 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 দূরে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিশন ব্যাপারটা কি বোঝায়? স্ট্যান্ডার্ড ডিভিশন বিষয়টা বোঝায় যে যে একটা সেট, যে ডাটা সেটের, যে এই ডাটা সেটের ডাটাগুলা কিরকম অবস্থায় আছে, কম্প্যাক্ট অবস্থায় আছে এভারেজ মিনের সাথে, কম্প্যাক্ট অবস্থায় আছে, নাকি এভারেজ মিন থেকে দূরে দূরে বা স্ক্যাটার্ড অবস্থায় আছে, এই জিনিসটা ইন্ডিকেটর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ওকে, ইংলিশে এই টার্মটাকে বলে এরকম ভাবে বলে যে ক্লাস্টার ক্লোজলি বলে। মনে করেন যে স্মল স্মল যদি থাকে, যদি মান যদি ছোট থাকে, তাহলে এভারেজ মিনের আশপাশে ক্লাস্টার আকারে থাকবে, ক্লাস্টার আকারে থাকবে সেই ডাটাগুলা। তখন আমরা এই যে ছোট এভারেজ ছোট যখন দেখবো মান, তখন বুঝবো যে এই এই সেটের ডাটাগুলা এই এভারেজ মিনের আশপাশেই আছে। এটা জাস্ট এইচডি ব্যবহারটা হচ্ছে ডাটা কি অবস্থায় আছে, এভারেজ মিনের থেকে দূরে দূরে আছে নাকি কাছাকাছি আছে, এইটার একটা বেসিক ইন্ডিকেটর হচ্ছে এইচডি। ঠিক আছে? আমরা বুঝতে পারলাম তো নাকি যে এইচডি জিনিসটা কি? আহসান হাবিব শুভ ভাই, আপনি একটু আনমিউট করেন ভাই। ভাইকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট করলাম।
ভাই মনে আনমিউট করতে পারতেছে না। সোহেল ভাই বুঝছেন তো নাকি এইচডি কাজটা হ্যাঁ ভাই কি? বুঝতে পারছি। জি এই জি, যে বুঝতে এইচডির পারছি কাজ, ভাই, এই যে হ্যাঁ এভারেজ এইচডি, এভারেজ মিনের সাথে এটার মানে হ্যাঁ পার্থক্যটা দেখবে মানে না, যদি আমরা পার্থক্যটা এবারে, কম হ্যাঁ হয় তাহলে এক্স্যাক্টলি, হুম, কম আমরা হলে তিনটা, তাহলে এটা কম্প্যাক্ট। এক্স্যাক্টলি, আমরা আসলে এরকম একটা এক্সাম্পল দেখি যে তিনটা এক্সাম্পল, যে ওই এক্সাম্পল দেখবো, দাঁড়ান, ফাইভ ফাইভ, তিনটা ডাটা সেট নিব আমরা এখন। এটা একটা ডাটা সেট, আরেকটা ডাটা সেট এরকম নেই, 2 4 6 8, এটা একটা ডাটা সেট নেই, আরেকটা ডাটা সেট নেই 0 0 10 10। এখন বলেন তো যে তিনটা ডাটা সেটের মিন কত? এটার মিন কত? সোহেল ভাই বলেন, আপনি বলেন, ভাই এটার মিন কত? মিন, এভারেজ মিন কত? মিন হচ্ছে 5, Good. এটার মিন হচ্ছে 5, এটার মিন কত? এটা হচ্ছে 5, এটারও 5, এটার কত? এটার কত 20, তাও 5। এটাও 5। এখন আপনারা চিন্তা করেন এভারেজ মিনটা কিন্তু আসলে, মানে এভারেজ মিন হয় তিনটারই কিন্তু সমান, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আপনার কাছে যদি শুধু এভারেজ মিন থাকে, আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না আসলে কোন ডাটা সেটটাকে আমি আপনাকে দিলাম। কথা বুঝতে পারছেন? দেখেন, আপনাকে জি যদি আমি জি। র্যান্ডমলি বলি যে হ্যাঁ এখানকার মধ্যে একটা ডাটা সেটের মিন হচ্ছে 5, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন কোন ডাটা সেটের, কারণ তিনটাই তো 5। তো এটা আসলে একটা এভারেজ দিয়ে কখনোই ডাটা সেটের কি অবস্থা সেটা বোঝা সম্ভব না। এটার জন্য আসলে এইচডি দরকার হয়, এইচডি। একটা জিনিস দেখবেন, এই যে যেটার মধ্যে ভ্যারিয়েশন নাই, মনে করেন এই যে এই ডাটা সেটটা দেখেন, এই ডাটা সেটটা দেখেন, এই ডাটা সেটের মধ্যে কোনো ভ্যারিয়েশন আছে? না না। কোন, এই ডাটা সেটের সব কি সবগুলা কি এভারেজের সাথেই না? এভারেজের সাথে লিঙ্ক না? এভারেজের সমানই তো, মানে লিঙ্ক কি সমান ডাইরেক্ট, তাই না? সমান এবার হ্যাঁ, এর সাথে কিন্তু সমান, এই যে একই। তাহলে এই ঘটনাটা কি হচ্ছে এইখানে? তাহলে এইচডি মান কত? 0। 0, রাইট। এখানে হচ্ছে এইচডি মান 0। আর এই দুইটার মধ্যে যদি তুলনা করেন, তাহলে এইচডি মান কোনটার বেশি কোনটার কম? ভাই এই 246 এর এসডির মান কম, আর রাইট, আপনার ওইটার বেশি। এটা কম, লেস, এটা কম হবে, আর এটা বেশি হবে, কারণ এটা হচ্ছে এভারেজ থেকে অনেক বেশি স্ক্যাটার্ড অবস্থায় আছে, আর এগুলো তাও একটু কাছাকাছি আছে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। মনে করেন আচ্ছা ভাই, আর একটা প্রশ্ন আছে আমার, ধরেন প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বলেন। এই যে 246 এর মানে এভারেজ মিন তো 5, এন্ড জি, 5 এর সাথে প্রথম 2 কম্পেয়ার করলে কত হয়? 3। তারপর 5 এর সাথে 4 এর কম্পেয়ার করলে 1, 6 এর কম্পেয়ার করলে 1, 8 এর কম্পেয়ার করলে 3। এখন তাহলে পাইলাম কি 1 3 1 1 3, জি, মানে এইটার উপর ভাই ইয়া করবো, এভাবে কি তুলনা করবো নাকি? মানে ধরেন একটা এভাবেই ইয়ার সাথে যখন আরেকটা তুলনাটা আপনি ওভাবেই করবেন। ডাটা এই তুলনা এটা করব। মানে কিন্তু এটা হ্যাঁ, আপনি যেটা বললেন যে হ্যাঁ তাহলে 3 1 1 3, এইভাবেই তো তুলনা করবেন। এছাড়া তুলনা কিভাবে করবেন? স্ক্যাটার্ড কি না, কতটুকু আচ্ছা আচ্ছা। স্ক্যাটার্ড, এটা তো তুলনা করার একমাত্র উপায় এটা, যে এভারেজের সাথে বিয়োগ বিয়োগ দিয়ে দেখবেন যে কোনটা কত দূরে কাছে আছে। হুম এটি হুম। বলে এটা মান হচ্ছে এটা কিন্তু এইচডির মান না, যে 1 3 এগুলো কিন্তু এইচডির মান না। এইচডির মান করে যে ফর্মুলাটা আছে সেটা আমাদের দরকার নেই, জিআরই এইচডি এক্সাক্ট মান বের করতে দেয় না। আর যে অঙ্কতে মানে এইচডি থাকে, পরে নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা দেখবো যে এইচডির মান দিয়ে দিবে। আর জি জি। এইচডির যে ফর্মুলা, যেটা যে এখানে একটা একটা ফর্মুলা আছে এইচডি, এইটা আমাদের কোনো প্রয়োজনীয়তা, এইচডি আমাদের বের করতে দিবে না কোন অঙ্কে, ঠিক আছে? কিন্তু তুলনা করতে দিবে। তো এই যে তুলনা করতে পারার জন্য আমাদের জাস্ট এভারেজটা বের করে দেখতে হবে যে কোনটার কি অবস্থা। মনে করেন একটা জিনিস সাপোজ একটা নাম্বার দেই আপনাকে, যেমন 4 5 6 7 8, ঠিক আছে? এটার মিন কত? মিন আচ্ছা, এই দুইটার মধ্যে এইচডি কার কার বড় বলেন তো? মিন তো প্রথমটার মিন হচ্ছে 6, হুম, আর 3 3 5 6 7 8। মিন দরকার নেই, এখন আপনার মিন দেখার দরকার নেই, আপনি খালি বলেন যে কোনটার এইচডি বড় আর কোনটার এইচডি ছোট, কোন সেটের। এটা ডাটা সেট এ আর ডাটা সেট বি, কোন সেটের? ডাটা সেট বি আর বাই এসডি বড়। হ্যাঁ, একটু বড়। এই যে একটাও যদি এরকম একটু একটা দূরে বড় থাকে না, পাওয়া গেছে। জি, এটার জন্য এটার এইচডি মান একটু বড় হবে। এইটুকু তুলনা করতে পারলেই চলবে আমাদের জন্য, সাফিসিয়েন্ট। ওই জিনিসটা বুঝলে হবে। জি,
মানে ওই জিনিসটা বুঝলেই হবে যে একটা মান বড় থাকলেও ধরেন জি ওইটা জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্যাটার্ড এটা একটু স্ক্যাটার্ড স্ক্যাটার, হিসাবে এটার মানে থেকে এটা, হ্যাঁ এইটার থেকে এটার একটা ডাটা একটু দূরে, একটু তো দূরে, এক এক ইউনিট হইলে তো দূরে, সুতরাং এটা দূরে, একটু হ্যাঁ। বেশি স্ক্যাটার, এর মানে এটার এইচডি মান একটু বড়ই হবে এটার থেকে। এইটুকু বুঝলেই চলবে যে রাইট, এইটুকু বুঝলেই শুধু ডাইরেক্ট এইচডি থেকে মানে সেট তুলনা করার যে অঙ্কগুলা সেগুলা মোটামুটি করা যাবে। আর এখান থেকে আর নতুন করে করার কিছু নাই ওইরকম। তবে আপনারা মানে প্র্যাকটিস করার সময় হয়তো আরো অন্য কিছু পাওয়া যেতে পারে। এই বেসিকটা হচ্ছে এখানকার বেসিক এইটুকু, বুঝলেন তো? এখন এইচডি বিষয়টা মাথায় ঢুকছে নাকি? জি জি। এখন এখন আসি হচ্ছে আসল একটা বড় পার্টে চলে আসি। লেখি আগেও, এটা খুব মজার জিনিস, আমি এটা নিজে আমার যখন পড়লাম আমার খুব ভালো লাগছে। কোয়ার্টাইলস, কোয়ার্টাইল পার্সেন্টাইল। যে আরেকটা আছে, আপনার ওটা ওর সাথে পরিচিত করে, কারণ পড়বেন যেহেতু তাহলে পুরো বিষয়টাই যাই না রাখে, কারণ বলা যায় না আসলে, বুঝেন নাই, বলা যায় না। যদিও সিলেবাসে দেওয়া কোয়ার্টাইল আর পার্সেন্টাইল, কিন্তু ওই ডেসাইল লিখলাম কারণ কি, কারণ রেসাইল খুব একটা কঠিন কিছু না, দুইটা বুঝলে ওটা একই জিনিসই, তো বাদ দিলাম না, তিনটা একবারে ধরাই দিই কি জিনিসটা কি। এই যে অনেকের আতঙ্ক, এগুলা এগুলো কিচ্ছু না, এগুলো খুবই দেখতেই খালি নাম। দেখেন সহজ ভাবে বলি, এই যে আমি আপনাকে বলি স্ট্যাটিস্টিক্সটা আসলে কি, একটা ডাটা, একটা পপুলেশন বা একটা স্ট্যাটিস্টিক্স মানে একটা ডাটা দেওয়া, সেটাকে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন, কিভাবে গুছাবেন, এটারই বিভিন্ন টেকনিক কিন্তু স্ট্যাটিস্টিক্স শিখায়, আর কিছুই না। বিভিন্ন রকম ডাটার জন্য বিভিন্ন রকম টেকনিক। এই কোয়ার্টাইল, ডেসাইল, পার্সেন্টাইল হচ্ছে ডাটাকে ডিভাইড করার একটা বিশেষ টেকনিক, ঠিক আছে? এইটা প্রথমে মাথায় এটা ঢুকান যে এটা হচ্ছে কি, যে একটা নির্দিষ্ট পরিমাণ ডাটাকে আমি মানে মনে করেন যে এটা মানে হিসাবের সুবিধার্থে আমি এটারে বিভিন্ন সংখ্যায় ভাগ করব। কোনটা কি সংখ্যা? কোয়ার্টাইল, কোয়ার্টাইল মানে কি বোঝা যাচ্ছে? কোয়ার্ট মানে কি, কোয়াড্রেন্ট, কোয়াড্রিলেটারাল, এই চারটা। এক্স্যাক্টলি চারটা, ঠিক আছে। ডেসাইল মানে কি, ডেসাইল ডেকামিটার, ডেসিমিটার, 10, 10-এর সাথে এটা তুলনা। আর পার্সেন্টাইল মানে তো 100। তাহলে খুব সহজ ভাবে আপনার জিনিসটা, যে কোনো ডাটা সেটকে যদি আমি 4 ভাগে ভাগ করে আমার বিভিন্ন জিনিস আমি ক্যালকুলেশন করি, 4 ভাগে ভাগ করার ওই প্রসেসটাই হচ্ছে কোয়ার্টাইল। ডেসাইল হচ্ছে 10 ভাগে ভাগ করবো, আর পার্সেন্টাইল হচ্ছে 100 ভাগে, 100 ভাগে ভাগ করবো, আর কিছুই না, ঠিক আছে? যে কোনো সংখ্যার ডাটাকে আমি 100 ভাগে ভাগ করলাম, সেটাই হইতেছে আমার পার্সেন্টাইল, ঠিক আছে? যে কোনো সংখ্যা হইতে পারে। আমি বলা হয় যে ছোটখাটো সংখ্যার ক্ষেত্রে কোয়ার্টিলটাই বেশি কাজে দেয়, আর বড় বড় সংখ্যার ক্ষেত্রে পার্সেন্টাইলটা ইউজ করে বেশি, ঠিক আছে? এই যে কাহিনী। আর ডেসিমালটা মাঝামাঝি একটা জিনিস, আর কিছুই। তো আপনাকে এখন এই তিনটার মধ্যে সম্পর্কটা কি, এটার এখন একটা চিত্র, এই জিনিসটা তো বুঝছেন যে কোনটা একটা, যে কোনো ডাটা সেটে যে কোনো সংখ্যার 5 সংখ্যার হইতে পারে, 100 সংখ্যার হইতে পারে, 5000 সংখ্যার হইতে পারে, যে কোনো সংখ্যার, মনে করেন 5000 সংখ্যা, 5000 সংখ্যার জন্য কোয়ার্টাইলে ভাগ করতে চাই, তাহলে এক এক কোয়ার্টাইলে কয়টা করে সংখ্যা পড়বে বলেন তো? 200, 200 করে পড়বে না, সরি 5000 না? আচ্ছা 4000, সাপোজ 4000 করে যদি ধরি, হ্যাঁ 4000 করে 1000 ধরলে করে, এক এক কোয়ার্টাইলে 1000 করে সংখ্যা পড়বে। 1000 করে। জি। আবার পার্সেন্টাইল করে ধরলে 4000, তাহলে এক একটার মধ্যে কয়টা করে সংখ্যা ধরবে? এক এক পার্সেন্টাইলে 40টা করে সংখ্যা, 40। রাইট। ডেসাইল হলে 400 করে ধরবে। এই এখন ওইটা আপনাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় যে কোনটার সাথে আসলে কি সম্পর্ক, কার কি রকম, এটার একটা চিত্র আমি যদিও আমি খাতায় আঁকছি, এটা হবে না, এই চিত্রটা দিয়ে হবে না, 3 কালারের চিত্র দিতে হবে। দাঁড়ান আমি একটু আঁকানোর চেষ্টা করি, তাহলে আপনাকে বিষয়টা বুঝানো খুব ইজি হবে, ঠিক আছে? একটু ধৈর্য ধরে দেখেন, ছবিটা দেখলেই অনেক বিষয়টা সম্পর্কটা ক্লিয়ার হবে। মনে করেন আমি একটা নাম্বার লাইন নিলাম, ঠিক আছে? নাম্বার লাইন নিলাম এরকম, হ্যাঁ নাম্বার লাইন নেই, এটা ঠিক আছে না? নাম্বার লাইনটা সুন্দর। এখন এখান থেকে আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা নিব, ইজি, তাইলে আরো ইজি হবে বিষয়টা বোঝানো। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা নিলাম, মনে করেন এটা হচ্ছে 0 থেকে এটা 100, ঠিক আছে? তাহলে এখানকার এক একটা, এই লাইনের এক একটা সংখ্যা যখন যাবে এক একটা করে পার্সেন্টাইল যাবে। এটা বুঝতে কোনো অসুবিধা আছে কারো? এটা হচ্ছে 0 পার্সেন্টাইল, এটা হচ্ছে 100 পার্সেন্টাইল, ঠিক আছে? জি। জি। এখন এর অর্ধেক যেটা,
অর্ধেক যেটা সেটা কি পার্সেন্টাইল হবে? পার্সেন্টাইল নিয়ে আমরা আসছি কিন্তু আমরা এখন বাকিগুলাই যাইনি। আচ্ছা দেখেন, আগে এটারে 4 ভাগ করি, আগে ফার্স্ট ইয়ারকে 4 ভাগ করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। মনে করেন এটাকে এই দিলাম, এখন 4 ভাগ করলে কি হয়? ডাটা, একটা ডাটাকে 4 ভাগ করলাম, 4 ভাগ করলাম, তাহলে এটা কি হবে? কোয়ার্টাইল হবে না? 4 ভাগ করলে এই ডাটা সেম ডাটাকে, মনে করেন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাই আছে, এটাই জাস্ট ধরে নেয়। তাহলে আপনি চিন্তা করেন, তাহলে এটা কিন্তু কোয়ার্টাইল বানাইলাম, তাহলে এই জিনিসটাকে ইন্ডিকেট করে কোয়ার্টাইলের, তাহলে ইন্ডিকেশনটা কি? আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন, আমি লিখি আগে যে Q1, Q2 আর হচ্ছে Q3, এই 3টা পয়েন্ট ডাটা, এই যে 4টা ভাগে ভাগ করার পর এই যে 3টা, এটা করে এটা পয়েন্ট পাওয়া গেল, 3টা পয়েন্টে 4টা ভাগে ভাগ হয়ে ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড, থার্ড কোয়ার্টার। হ্যাঁ এক্স্যাক্টলি, এই 3টাই কোয়ার্টাইল। এখন সেকেন্ড কোয়ার্টাইলটা কি হচ্ছে? ডাটার একদম মাঝামাঝি, যেটা মিডিয়ান। এটা মনে রাখবেন, এটা মিডিয়ান বলে, একটা মিডিয়ান যেটা সেটাই হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল সবসময়। কোয়ার্টাইলের ক্ষেত্রে, পার্সেন্টাইলের ক্ষেত্রে, মানে এটা কিন্তু 50 পার্সেন্টাইল, কথা বুঝতে পারছেন তাই না? জি। আর এটা হচ্ছে 75 পার্সেন্টাইল, এটা হচ্ছে 25th পার্সেন্টাইল। তাহলে বিষয়টা হচ্ছে যে সেকেন্ড কোয়ার্টাইল ইজ ইকুয়াল টু 50 পার্সেন্টাইল, ফার্স্ট কোয়ার্টাইল ইজ ইকুয়াল টু কত? 25th পার্সেন্টাইল। এই তিনটা সম্পর্ক খুব মানে অহরহ লাগবে, এটা দিয়ে অঙ্ক থাকে আলটিমেটলি, দেখেছে যে কোনটা কি। তো এই হচ্ছে পার্সেন্টাইল আর ইসের মানে জাস্ট ক্লোজ সম্পর্ক, যেটা এই যে এই তিনটা, আর তো নাই এটার মধ্যে। এখন আপনি চেষ্টা করেন যে Q1টা আসলে কি? Q2 হচ্ছে টোটাল ডাটা সেটের মিডিয়ান, ঠিক তাই না? কিউ আর Q1 হতেছে এই যে প্রথম ছোট যে হাফ, এটা দেখেন ডাটা সেটকে সবসময় এই যে ছোট থেকে বড় সাজাইতে হবে, নাহলে মিডিয়াম কেন পাবো, ঠিক আছে না? মিডিয়াম পাইতে হলে তোমার ছোট থেকে বড়তে সাজাইতে হবে। সো যেটা এই প্রথম যে অর্ধেক, ছোট হাফ বলা যেটাকে, সামনের যে অর্ধেক সেটার মিডিয়ান হতেছে, ওইটার মিডিয়ান হচ্ছে Q1। আর পরে যেটা বড় বড় হাফ, যেটা পরে ওই পাশে, এইটার মিডিয়ান হচ্ছে এটার Q3, মানে 75%, একই কথাই হচ্ছে এটা। এই হচ্ছে সম্পর্ক দুইটার মধ্যে। এখন একটা চিন্তা করুন যে কেউ যদি আপনাকে বলে, এটা তো আপনি বুঝলেন যে কোনটার সাথে কি সম্পর্ক, আর ডাটাকে ভাগ করা নিয়ে। এখন সাপোজ আমি যদি বলি যে যদি এরকম প্রশ্ন বলে, হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্সেন্টাইল, এবং সাপোজ আপনাকে কেউ যদি বলবে যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে 70%, 70%, তাহলে বিষয়টা মানে কি তারা আমার, এটা কি কেউ বুঝেন? যে 70%, যদি এরকম, আচ্ছা এটাকে আমি ক্লিয়ার করে দেবো, এখানে যেটা আঁকছি ক্লিয়ার করে দিলাম নাকি? ভাই ক্লিয়ার করার আগে একটু, যে Q1 রে বললেন যে এটার মিডিয়ান কি ছোট অংশের জি, মনে করেন মিডিয়ান 1 থেকে 50, এই যে এইটার 1 থেকে 50 সংখ্যার মিডিয়ান হচ্ছে কত? ও আচ্ছা 25। 25। এটা হ্যাঁ এক্স্যাক্টলি। মানে আমি আপনাকে একটা ডাটা, আমরা অবশ্যই এক্সাম্পলে যাব, অনেকগুলো এক্সাম্পল আজকে কথা হবে, সমস্যা নাই, এটা চিন্তা নাই, এক্সাম্পল আসবে। আমি আগে জাস্ট প্রথমে মানে একদম সংজ্ঞা শিখাইতেছি, এখন এক্সাম্পল এখন আসিনি, এক্সাম্পল একটু যে এই কথাটা ভাই পরে। প্রথম অর্ধেকের মানে এটা বোঝাতে চাচ্ছেন যে মানে 0 থেকে 50, এটা যদি জি আমরা আসতেছি। প্রথম অর্ধেক ধরি, জি তাহলে এটা প্রথম অর্ধেক Q1 হচ্ছে মিডিয়ান। এই যে হ্যাঁ, আর এইটার এই সংখ্যাগুলোর মধ্যে মিডিয়ান আবার প্রথম, এইটা কার মিডিয়ান? এই টোটালটার মিডিয়ান না? টোটালটার জি। হ্যাঁ, আর এই Q1 হচ্ছে প্রথম, এই যে এইটুকুন মিডিয়ান, এই যে জি জি। এটার আগে। হ্যাঁ, আর এই Q3 Q3 হচ্ছে হচ্ছে যে এই পরেরটা 51 মিডিয়ান। থেকে অবশ্যই 100। আমরা সামনে এক্সাম্পল, ওকে ইন্টেন্সিভলি ভাই। এক্সাম্পল দেখবো, কোনো সমস্যা নেই, 3-4টা এক্সাম্পল আমি নিয়ে আসছি। তো তার আগে বিষয়টা আগে বুঝে নেই যে এই যে সাপোজ এখন আমি এটা ক্লিয়ার করে দেবো, যে কেউ যদি বলে যে 70%, এটা মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ 70%, এটা মানে কি? কার কোনো আইডিয়া? 70% করে কি আমার পার্সেন্টাইল করে লাভটা কি? মনে করেন একটা ডাটা সেট দিয়ে, মনে করেন এই পয়েন্টটা হচ্ছে 70, ওই যে আগের মতো, এটা হচ্ছে 70%, এটা হচ্ছে 100, এসে যে 0, ঠিক আছে? তাহলে 70% কথাটা দেখ কি আসলে বোঝায়? সিম্পলি যেটা বোঝায়, আপনাকে ডাইরেক্ট বললে
বুঝতে কষ্ট হবে। এক্সাম্পল দিই, সাপোজ আপনি আপনার জিআরই পরীক্ষা দিন, ঠিক আছে? সিম্পল জিনিসটা জেনে নেন যে জিআরই পরীক্ষা দিলেন, তারপর আপনার স্কোর যেটা আসছে সেটা স্কোরটা হচ্ছে এরকম বললো যে হ্যাঁ আপনার স্কোর এই পুরা টোটাল যারা পরীক্ষা দিছে তাদের মধ্যে 70% র্যাঙ্ক করছে, ঠিক আছে? 70% র্যাঙ্ক করছে আপনার স্কোরটা, ইওর স্কোর। তাহলে বিষয়টা কি ঘটলো? তাহলে বিষয়টা যেটা ঘটলো যে আপনার যে স্কোর, ঠিক আছে, এই যে যতজন পরীক্ষা দিছে তাদের সকলের স্কোর, সবার স্কোর তো এদের মধ্যে আছে, তাই না? সবার স্কোর 70% বলতে যেটা বোঝায় যে আপনার যে স্কোর যে 70%, এই যে দেখেন মিনস 70% স্টুডেন্ট হ্যাভ দ্য ইকুয়াল অন লেস, মানে আপনার যে স্কোরটা সেই স্কোরটা থেকে এই যে এখানে 70 আছে, যে 70% লোক এই স্কোর পাইছে বা তার নিচে পাইছে। কথাটা বুঝেন? কি বুঝছেন? 70% লোক পায় না, মানে 70% মানে নাম্বারটা হইতেছে এইটার সমান অথবা নিচে, এই কথাটা যেভাবে মিন করে। আরেকটা জিনিস মিন করে, এই যে 30-র কথাটা এখানে মিন করে। এই জিনিসটা আবার একটু দাঁড়ান দেখাই সুন্দর করে, নাহলে বোঝা যাচ্ছে না। 30-র বিষয়টা আসবে এখানে। ঘটনা হয়েছে দুই রকমই কাজ করে এই জায়গায়, মানে মার্সেন্টাইল লেখা আসলে কাজটা কি হয় সেটা একটু ক্লিয়ার ধারণা দেওয়া দরকার, নাহলে আসলে কি নিয়ে কাজ করতেছে এটি তো বুঝবেন না। তো আপনাকে আগে একদম যেটা পিওর কথা যেটা সেই কথাটা আগে বলেন, তারপর ওটা বাংলা তর্জমা করেন। The 17th percentile is a data point where 70% of the entire data is less than or equal to the data point. It also means that 30% of the data is greater or equal to the data point. মানে এই যে 70% হইলো আপনার স্কোর, এই স্কোরটার হইতেছে মানে ব্যাপারটা বোঝাচ্ছে যে আপনার যে স্কোর, সাপোজ আপনি যে স্কোরটা পাইছেন, নট আপনি 70 পাইছেন সেটা বলতেছে না। ব্যাপারটা কিন্তু এরকম নয় যে আপনি 70 পাইছেন, ব্যাপারটা আপনি যে নাম্বারটা পাইছেন সেই নাম্বারটা এই টোটাল ডাটা সেটে যতগুলো সংখ্যা আছে সেটার মধ্যে 70% লোকই তার সমান পাইছে অথবা তার নিচে পাইছে, মানে আপনি 70 জনের থেকে ভালো করছেন। আবার আরেকটা উল্টা ভাবে বলা যায় 30-এর বিষয়টা, যে আপনার এই ডাটা পয়েন্টের যে স্কোরটা, আপনার স্কোর, ইওর স্কোর, আপনার স্কোরটা 30% থেকে সমান অথবা তার নিচে। কথাটা কি বুঝছেন কিনা আবার সবাই একটু জিজ্ঞেস করি। সাদি ভাই বুঝছেন বিষয়টা কি? পার্সেন্টাইল ঘটনাটা কি? আপনার স্কোর বা আপনি যে স্কোর দিচ্ছেন আপনার স্কোর 70 না, আপনি যে স্কোরটা পাইছেন সেই স্কোরটা হইতেছে মানে 70 জন এই স্কোর পাইছে অথবা তার নিচে পাইছে, এটাই বোঝা যাচ্ছে 70%। কথাটার মানে হচ্ছে, মেইন কথাটার মানে হচ্ছে এটা। কথা বুঝতে পারছেন? সাপোজ আপনার স্কোর যদি 70 না হয়, আপনার স্কোর যদি হয় 95%, মানে বিষয়টা হচ্ছে তাহলে 95% আপনার থেকে সমান পাইছে অথবা তার নিচে পাইছে, বেশিরভাগই নিচেই পাইছে, মানে আপনি 95-এর থেকে উপরে আছেন। আবার 5-এর থেকে নিচে আছেন, ওই 5%-এর থেকে আপনি নিচে আছেন, আপনার স্কোরটা 5% আপনার উপরে পাইছে স্কোর, ওই ডাটাগুলো। তো বোঝা গেছে যে আসলে পার্সেন্টাইল জিনিসটার মানে কি, পার্সেন্টাইল কথাটার কি, কোন ভাষার অর্থটা কি, এটা কি বোঝা গেছে সোহেল ভাই? কিছুটা বুঝতে পারছি আর হ্যাঁ কি। হ্যাঁ, ধরেন মানে ওরা যদি এরকম হয় একটা ডাটা সেটের বা স্কোরের কথাই বলি, স্কোর যদি হয় তাহলে মানে 70 জনের মধ্যে 70 জনের 70 চেয়ে আমার জনের মধ্যে, স্কোরটা ভালো নাকি, মানে বা 70 জন 70-এর না, সমান। মানে যে যতজন আছে 100, মানে এটা তো আমি বলতেছি জাস্ট 100 জনের মধ্যে। হ্যাঁ, এইখানে আচ্ছা যদি 100 জন লোক থাকে তাহলে 70% মানে আপনি 70 জনের থেকে ভালো করছেন, রাইট? এই কথাটা ঠিক আছে ভাই। এখানে 100 জন তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আর আমার স্কোরটাও এক্সাম্পল হিসেবে নিচ্ছি। এরকম এখানে হাজার হাজার থাকতে পারে, জেরি পরীক্ষা তার 100 জন দেয় না। এই হাজার হাজার জনের মধ্যে 70% মানে হচ্ছে 70 জন যে স্কোরটা পাইছে তা আপনি তার সমান পাইছেন বা তার থেকে মানে তারা নিচে পাইছে আপনার থেকে, আপনার স্কোরটা মানে এই আপনি যে স্কোরে পাইছেন এটা হইতে পারে যে কোনো স্কোর, এটা 70-ই যে হবে তা এমন কোনো কথা নেই। আপনি স্কোর পাইতে পারেন হয়তো মনে করেন যে 340-এর মধ্যে মনে করেন যে 300, এটা মনে করেন যে এক পরীক্ষায় আসলো 70%, এর মানে হচ্ছে এই 300 স্কোর, এই 70% লোকজন 300 নিচে পাইছে অথবা সর্বোচ্চ 300 কাছাকাছি পাইছে, 300-র উপরে পায় নাই। কথাটা বুঝতে পারছেন? আবার আরেক পরীক্ষায় বসলে এই 300
এই স্কোরটাই মনে করেন 70% না হয়ে মনে করেন 60% হয়ে যেতে পারে। এটা ডিপেন্ড করে। কথা বুঝতে পারছেন যে পরীক্ষার্থীরা কি রকম নাম্বার পাইছে। তো যে পরীক্ষায় এই 30 নাম্বারটাই 60% হয়ে যাবে, মানে হচ্ছে যে যতজন পরীক্ষা দিচ্ছে তার 60% লোকই এই নাম্বারের সমান বা তার নিচে পাইছে। এইটা হচ্ছে ঘটনা। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে এক একটা ডাটা সেটের জন্য এক একটা নির্দিষ্ট একই নাম্বার এক এক পরীক্ষাতে মানে এক এক রকম ভাবে বিহেভ করবে পার্সেন্টাইলের ক্ষেত্রে আর কি। তো আলটিমেটলি এর জন্য বলা যায় যে কোন পার্সেন্টাইল ভালো, অনেকে জিজ্ঞেস করেন যে কত পার্সেন্টাইল হলে চান্স হবে, এটা আসলে বলা সম্ভব না এক্স্যাক্টলি। তবে হ্যাঁ 70-80% অবশ্যই সব পরীক্ষার জন্য ভালো, মানে অত ওই পরিমাণ আসলে অনেকে যাইতে পারে না, ঠিক আছে। ওই স্কোরটা 60% পর্যন্ত মানে মোটামুটি সবাই যাইতে পারে। এই হচ্ছে পার্সেন্টাইলের কাহিনী, যে আলটিমেটলি আপনার স্কোরটা কতটুকু কাছে আছে উপরের টপের থেকে। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল না নিলে আসলে কথা বলতে গুলা বুয়ার শোনাইতেছে। আমরা একটা এক্সাম্পল ব্যবহার করি, তাইলে হয়তো বিষয়টা বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে একটা এক্সাম্পল ভাবি, যেমন 2 3 5, এখন আস্তে আস্তে ক্লিয়ার হবে, সমস্যা নেই। 8 10 11 113 115 116, আর এত কেন 190। ওকে, তাহলে ফার্স্ট যে কাজটা আমরা করব, এখানে যে ডাটা সেট দেওয়া আছে এটার মিডিয়ান কত। দেখেন সবার প্রথমে একটা ডাটা সেট দিলে পার্সেন্টেজ কোয়ারেন্টাইল বের করার সর্বপ্রথম কাজ যেটা করতে হবে মিডিয়ান বের করতে হবে। একদম চোখ বন্ধ করে ফার্স্টে মিডিয়ান দেখতে হবে, মিডিয়ান কই। এই সংখ্যা এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা সংখ্যা আছে, তাই না? এর মানে মাঝখানের সংখ্যা যেটা সেটা এটার মিডিয়ান হবে। অড সংখ্যা হলে খুবই সহজ, অড এক্সাম্পল দিয়ে আগে শুরু করতেছি তাহলে সহজে বোঝা যাবে। এইটা হচ্ছে মিডিয়ান। এর আগে 5টা ডাটা আছে, এর পরে 5টা ডাটা আছে, এটা হচ্ছে তাহলে মিডিয়ান, রাইট? এর মানে এটা কি? Q2 সেকেন্ড কোয়ার্টাইল, তাই না? জি, এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল। তাইলে ফার্স্ট কোয়ার্টাইলটা কত? এই যে 5টা ডাটা আছে না, এই 5টা ডাটার মিডিয়ান কোনটা? 5, রাইট। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, সুন্দর। আর পরের এই 5টা ডাটার মিডিয়ান কত? 15। এই বেশ দুইটা, এটা হচ্ছে তাহলে Q3। এই যে সুন্দর বের করে ফেলল। এই তিনটা হচ্ছে Q1 Q2 Q3। এটা অবশ্যই এটা হচ্ছে পুরো ডাটা সেটের মিডিয়ান, ঠিক আছে? তো এই হচ্ছে। আবার এই জিনিসটা কি পার্সেন্টাইলে কত বলেন তো? 25, রাইট, P25। এটাকে এইভাবে ডিনোট করা যায়, P25। এটা কত? 50, P50, আর এটা 75। ও, আপনাদের ডেসাইলের কথা জিজ্ঞেস করে, ডেসাইলের কথা বিষয়টা বললেই না বলেই স্কিপ দিচ্ছে। ডেসাইল মানে কি? যে 10 ভাগে ভাগ করে, কথা বুঝতে পারছেন? এর মানে কি D5 যেটা D5 এটা কিন্তু 50 সমানই, মাঝামাঝি যেটা, ঠিক আছে? আর এগুলা আলটিমেটলি এগুলোর সাথে যাবে না, কারণ D1 D2 মানে D তো 10টা ভাগে ভাগ হবে, ওটার সাথে আপনারা যে ওইভাবে মিলাইতে হবে। যে সাপোজ P40, মনে করেন P40 মানে কি 40তম পার্সেন্টাইল না, তাই না? এইটা মানে হচ্ছে D4, এইটা তো বুঝতে পারতেছেন। আর হ্যাঁ P50 মানে ওই যে মাঝখানে যেটা, এটা হচ্ছে D5, ওইটুকু আর 10 বার পর মানে 1 হবে আর কি। জি মানে 10 বার পর মানে 10 ভাগে ভাগ হবে। এক্স্যাক্টলি, ওটা হচ্ছে 10 ভাগে ভাগ হবে আর কি। এক্স্যাক্টলি ভুল ধরতে পারছেন, যে ওটা 10 ভাগে ভাগ হয়, ঠিক আছে? ওই জন্য আর কি। তো এটা আলটিমেটলি ডি এর সমান আর কি, ওটা বুঝতে পারবেন যদি পান আর কি কখনো, জাস্ট বলে রাখা আর কি। এই হচ্ছে নরমাল চিত্র, যে আপনি কিভাবে বের করলেন, এই জিনিসটা বের করা শিখলেন, যে এই জিনিসটা এরকম এরকম এরকম। আচ্ছা, এখন খুব ঠান্ডা মাথায় দেখেন, আমি একটা যে ফর্মুলা দিব, এই ফর্মুলাটা একটা ভিডিও থেকে শিখেছি আমি নিজেই, এটা খুব কাজের ফর্মুলা হবে। যে কোনো সংখ্যা ওটা কত পার্সেন্টাইল, বা আলটিমেটলি যে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটার সাথে পার্সেন্টাইল মানে দেখাবো, এই ফর্মটাকে লিখে নিতে হবে, তাইলে বোঝাইতে সুবিধা হয়। এল কে ইজ ইকুয়াল টু কে বাই 100 n প্লাস 1। এই হচ্ছে ফর্মুলাটাকে লিখে। এই ফর্মুলার কোনটা কি হইতাছে, যে
এই ফর্মুলাটাতে আমি বের করতে পারবো যে সাপোজ আমি যদি মনে করি যে আমি 25% আসলে কততম সংখ্যা এখানকার, এটা আমি বের করতে চাই, তখন আমার কততম সংখ্যা এটা এই ফর্মুলা বের করা যায়। আর আরো বড় সংখ্যার জন্য আরো ইজি হবে হিসাব করা। এখানে কে হচ্ছে আমি কততম পার্সেন্টাইল বের করতে চাই, ইন্ডেক্স, এই যে এটাকে বলে ইনস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, সরি সাবস্ক্রিপ্ট বলে, যে সাবস্ক্রিপ্ট কত, যে L25 বের করতে, যে কততম সংখ্যা আমি বের করবো। আর এন হচ্ছে কয়টা সংখ্যা আছে এখানকার মধ্যে, এই আর কিছুই নেই ফর্মুলা। সাপোজ এই যে P25, এটা আমি এই সেটের জন্য P25 বের করতে চাই, যে P25 কততম সংখ্যা। হ্যাঁ, এটা একটা ওয়ে হতে পারে, ওটা আরেকটা ওয়ে হতে পারে, এটা দুই ওয়েতেই করা যাবে, জাস্ট আমি দেখাচ্ছি। দেখেন তাহলে এর কে এর মান হচ্ছে 25, মানে P25 আমি বের করতে চাচ্ছি, তাহলে এল কে বা এল কে এর জায়গায় 25 হবে ইজ ইকুয়াল টু কততম সংখ্যা, এটা যদি এরকম থাকে 25/100, এখানে কত 11টা না, তাহলে 11 প্লাস 1, তাহলে এখানে কাটাকাটি করলে যায় 1/4, আর এখানে 12 আর 4 কাটাকাটি করলে কত হয় 3। এর মানে 3 নাম্বার, যে 3 নাম্বার ডিজিটটাই হচ্ছে, মানে 3 নাম্বার সংখ্যাটা হচ্ছে কত P25, বোঝা গেল? এই যে 3 নাম্বার সংখ্যাটা দেখবেন মিলে গেছে, P1 এই যে P25, ঠিক আছে না? বোঝা গেছে কিনা? এটা এরকম ইউনিফর্ম অনেকগুলা বড় অনেক লম্বার ক্ষেত্রে এটা আরো ইজিলি কাজ করবে। এই ফর্মুলাটা থেকে কিভাবে মানে বের করলাম, জাস্ট কততম সংখ্যা এটা বের করলাম। আমি যদি সাপোজ P75 বের করতে চাই, যে P75 কততম সংখ্যা এখানকার, তাহলে এটা কি করেন তো একটু, P75 এই ফর্মুলা দিয়ে সবাই একটু করেন, যে P75 কততম সংখ্যা এই সেটের, জাস্ট এটার একটা ফর্মুলা, ছোট ফর্মুলা, 9 রাইট 9 হবে। দেখেন তাহলে 9টা এই যে 5 6 7 8 9, এই যে 9 P75। সিমিলারলি P50 করলে আমরা এখানে সেই যে 6 পাবো। এই জাস্ট এটা একটা সিম্পল জিনিস, আর কিছুই না। তো এইগুলো L কি ইজ ইকুয়াল টু কি ওটা ধরতেছেন নাকি? L কি ইজ ইকুয়াল টু P25 বা P75 এরকম? হ্যাঁ এটাই, হ্যাঁ এক্স্যাক্টলি। P75 সংখ্যাটা পাবো না, এটা কিন্তু সংখ্যার মান না, এটা হচ্ছে কততম সংখ্যা সেটা বের করতে হবে। কততম আর কি। জি জি জি, পার্সেন্টাইল। এটা বড় নাম্বারের ক্ষেত্রে আরো সুবিধাজনক ভাবে কাজে দেবে, বুঝলেন? এটা তো 11টা, এই জন্য মনে হচ্ছে যে আর এটা তো এমনি হাতে গুনেই বের করা যায়। কিন্তু হ্যাঁ মানে P100 মানে পার্সেন্টাইল তার বড় বড় সংখ্যার ক্ষেত্রে সূক্ষ্মভাবে কাজ করে। 250 সংখ্যা নিয়ে কাজ করছে, তখন কেমনে হইবে? তখন তো মিডিয়ান বের করতে গেলেও খবর আছে, গুনতেই হবে ঘুরে ফিরে, ঠিক আছে না? তো আপনি ডাইরেক্ট ওখানে ক্লিক দিয়ে বসাইতে পারেন, যে বলে যে 250 সেটের একটা সংখ্যার P1 কততম সংখ্যা, তখন আপনি ডাইরেক্ট অতগুলো কি হিসাব করতে যাবেন নাকি? এটা কি সম্ভব? বুঝেন নাই? যে এরকম অঙ্ক দিলে অঙ্কটা এরকম ভাবে বললো যে এখানে আমার কাছে আছে 250 সংখ্যা, ঠিক আছে, এটার তাহলে আলটিমেটলি Q1 এটা কততম সংখ্যা হবে, তখন কি এই 250 লেখা এটা মানে তখন কেমনে কি, তখন ডাইরেক্ট বসাই দিবেন, এত কিছু করার দরকার ডাইরেক্ট P25 হবে, P25 হচ্ছে এই করা। ওকে, বা এরকম বলতে পারে যে পি পি শুধুমাত্র 25 বা 25 বা 8, এটা তো না, এটা P40 P50 সবকিছুর ক্ষেত্রেই কাজ করবে। কথা বুঝতে পারছেন? নট অনলি দ্যাট যে 25 50 আর হচ্ছে আমি বের করবো, এটার সংখ্যা যে এক মানে পার্সেন্টেজ তো 100 পর্যন্ত, এর মধ্যে যে কয়টা আছে সব কয়টা এখান থেকে বের হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো এই ফার্স্ট আরেকটা জিনিস বুঝলাম, আর 3 মিনিট আছে, আরেকটা সেশন নেই আমরা সবাই, একটা সেশন জয়েন করেন, কি বলেন? ওকে ওকে ওকে, হ্যাঁ সবাই সেশন জয়েন, 3 মিনিট আছে তো। তাহলে এটা একটা ইভেন্ট ডাটা সেট, আমি দিছি এটা ইভেন্ট, এবং খুব ভালো রকমের ইভেন্ট। তাহলে এটার মিডিয়ান কত হয়? এখানে কয়টা আছে ডাটা, আগে সেটা শুনি। 16টা ভাই, 16টা আছে তার রাইট, মধ্যে তাহলে 8 প্রথম আর 9 8টা, নাম্বারটা হ্যাঁ 8 এবং 9 নাম্বারটা কে কে? 8 এবং 9 নাম্বার বান্দা কারা? সম্ভবত। সম্ভবত কি ভাই, একদম শিওর যে এটাই, হ্যাঁ এই দুইটাই হচ্ছে এদের ডিভাইডার। তাহলে এই দুইটার গড় হচ্ছে Q2 নাকি? জি, এটার মান কত? 15.5। 2.5 তাহলে Q1 এর মান কত? 1 এর মান
এই যে 9 আর 10 এর 10 10 তো নাই ভাই, এই যে না খুব না, এই যে 9 সাবধান। আর 10 এর এভারেজ আর কি। 9 আর 10 তো নাই, মানে 9 আর 11 এর এভারেজ 9 আর 11, 10। সরি, হ্যাঁ 10 হবে আর কি, এটা বারবার বলতেছি। এটাই তো, মানে এরকমই তো থাকে বুঝছেন। আর এটা হচ্ছে এটা কিউ ভাই আমি মানে Q1 ধরছি 9 10, তারপরে এই যে 9 11 ভাই, এই যে 9 11, সরি খুব বারবার খুব বলতেছি। সাবধান, খুব সাবধান। এগুলো ছোট ছোট বিষয় ভুলে এলে তো পুরো অঙ্ক করার পর দেখবেন লাস্টে একটা আনসার আসছে মিলে নাই, মানে দিয়ে আসলেন কিন্তু পরে যা দেখবেন যে না, মানে ওইটাই আর কি মিলবে না। তো এরকম হওয়ার তো মানে কষ্টের বিষয় যে না, একটু দেখতে ভুলে এইটাই। এই হচ্ছে এই ডাটা সেটের অবস্থা। তো বুঝতেই পারতেছেন যে ঠিক আছে, যদি না পাওয়া যায়, যে আমি এরকম 16 এই জন্য দিচ্ছি যাতে কোনো জায়গায় যে আপনি সরাসরি কোনো নাম্বার না পান, মিডিয়ান না পান, ওই 2 3 ক্ষেত্রে এভারেজ নিতে হয়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে ওই যে ফর্মুলাটা, আমাদের আগের ফর্মুলাটা কিভাবে কাজ করবে, এল কে ফর্মুলাটা আপনারা এল 50টা বের করেন তো, দেখেন তো কত আসে। এল 50 না, আপনি এল 75, মানে এল কে এর মান 75 ধরে কততম সংখ্যা এইটা, এটা মানে কততম সংখ্যায় আলটিমেট ইটা, সেটা একটু বের করেন তো সবাই, দেখেন তো কত আসে। আমি দেখাই দিচ্ছি, 75/100, তাই না? তাহলে এটা হচ্ছে 16 প্লাস 1, তাহলে কত আসে এটা? ভাই এখানে n এর মানটা কত ধরবো? এন এর মানটাই, এন এর মান তো সব সংখ্যা, ওই যে এন ইকুয়াল টু টোটাল নাম্বার অফ ও দা মানে সরি, সেট। হ্যাঁ 16, এই যে 16, এই জন্য তো 16 ধরলাম, জি জি জি। টোটাল যতগুলা ছিল সেটা। হম, আগের বার যেমন 11 ছিল, তাই 11 প্লাস 1 ধরছি, এবার 16টা আছে তাই 16 প্লাস 1 ধরলাম, মানে 17 আর কি হইলো আর কি। এটার আনসার হয় কত এখানে? 3/4 হয়, 3/4 গুণন হচ্ছে 17, এটা হচ্ছে 12.75 হয়, তাই না? 12.75, 5। হ্যাঁ। এখন 12.75, এটা কি তাহলে কি ঘটনা কি পেলে এখানে? এটা কততম? এরকম না? হ্যাঁ, জি যখন এরকম ফ্র্যাকশনে আসবে তখন বুঝবেন যে এইটার এইটার আগে পিছে যেটা আছে, এটার এই দুইটার এভারেজ করলেই বের হবে। কথা বুঝতে পারছেন? মানে তাহলে এটা হচ্ছে 12 আর 13 সংখ্যা, যেটা এই দুইটার এভারেজ হচ্ছে এইটা, এই যে এটাই তো মিলল না আমাদের, 12 আর 13 এভারেজই কিন্তু মিল, মানে সরি Q3, তাই না? তো এই ক্ষেত্রে দেখা গেছে এরকম, এখানে যদি আপনি এটা কিউ কিউ মানে 20, মানে Q1 যেটা আছে, মানে L25, মানে P25 যেটা পার্সেন্টাইল, 25%, সেটা যদি করেন 1/4 আসবে, এবং ওইটার ক্ষেত্রে মানটা আসবে হচ্ছে কিরকম 4.25 আসবে ওইটার ক্ষেত্রে। কারণ কি ওখানে ওই যে 17 গুণন 17 ডিভাইডেড বাই 4 হবে, 4.25, মানে কি 4 নাম্বার আর 5 নাম্বারের গড় নিতে হবে। এই যে এটাও 4 নাম্বার, এটাই 5 নাম্বার, এই দুটার গড় হবে Q10। মিলছে না? ফর্মুলার সাথে মিলছে কিনা? জি, এটার সাথে মিলবে, এটাই ফর্মুলা, আর কোনো ফর্মুলা নাই তো। আলটিমেটলি এটা মানে এর ভাই মানে ওই যে বোঝা গেল যে হ্যাঁ। 75, P75 এর ক্ষেত্রে 12 এবং 13তম হুম, যোগ করলে তো এখানে আবার ফ্র্যাকশন আসে কোন ফ্র্যাকশন? নাকি? ওই যে ফ্র্যাকশনই তো, এই যে 19.5, এটাই তো। মানে এইটাতে আমি বুঝতে পারবো এটা কিন্তু মানে এটা কিন্তু এই সংখ্যার পার্সেন্টাইল কোয়ারেন্টাইল না, আমরা আইডিয়া নিতেছি যে কত কোথায় কোথায় আছে। এটা 12.75 মানে হচ্ছে 12 আর 13 এভারেজ করতে হবে, সেটাই হচ্ছে 12 আর 13 মাঝে আছে, 12 আর 13 মাঝে আছে, এটাই বোঝা গেছে। ফর্মুলাটা তো এক্স্যাক্টলি ভাই কততম পদ ওইটার জন্য। এক্স্যাক্টলি তো কততম এখানে পদ, আবার ধরেন 12 এখানে তো 13তম। নাই। আমাদের তো ফার্স্টে দেখা গেছে, ও শিট, এই যে সংখ্যাটা লিখছিলাম আমি তো ক্লিয়ার অল দিয়ে ফেলছি, আবার জিনিসটা লিখতে হবে 5 দেখতে 6 হবে না ভাই, বলেন। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, এখানে কি এক্সাক্ট সাপোজ এই যে এইটা 9 আর হচ্ছে ই ছিল Q1, এইটুকু লিখি, এখানে তো ওই ফার্স্ট পদটাই নাই। আপনি চিন্তা করেন যে Q1 যেটা, সেটা কত 10, 10 কি এইখানে আছে ডাইরেক্ট? না না না। নাই, কিন্তু কিন্তু এই Q1 এর ভ্যালু 10ই, ঠিক আছে, ফার্স্ট কোয়ার্টাইলের ভ্যালুটা কিন্তু 10ই হয়ে গেছে, ঠিক। এটাও কিন্তু 25%, 25% না। সো এটা কোনো সমস্যা না যে এই টার্মের মধ্যেই হইতে হবে, এটা তো আমরা তো ওই যে ধারা করতেছি না যে টার্মের বাইরে কোনো হিসাব নেই, নো, এটা ধারা না, এটা পার্সেন্টেজ কোয়ারেন্টাইন। এই জিনিসটা কম ডাটা নিয়ে আলটিমেটলি মনে হয় যে আরে এটার মাঝখানে এটা কই থেকে আসলো। অনেক ডাটা নিয়ে যখন কাজ করবেন তখন মানে হিসাবটা আরো ইজিয়ার হয়ে যাবে, সব কোনো না কোনো টার্মের মধ্যে পড়েই যায়।
সরি। তো এটা কোনো সমস্যা না যে ওইটা টার্মের সাথে মাঝখানে নাই বা ওইটার মাঝখানে, এটা কোনো প্রবলেম না। ওটার মাঝখানেও থাকতেই পারে, দুইটার গড় আমরা নিতেই পারি। মিডিয়ান যেভাবে আমরা গড় নেই দুইটার গড়, মিডিয়ান তো ওই একটা সিরিজের কোনো টার্ম নয়, কিন্তু এটার মিড টার্ম হিসাবে কিন্তু মিডিয়ানটা একটা গড় নেই, ঠিক আছে? সো এটাও ওইভাবে কাজ করবে, কোনো সমস্যা নেই, এটা কোনো প্রবলেম না। ঠিক আছে ভাই, বোঝা গেছে যে ইভেন হইলে ওই মাঝখানে এটা, এই এক্সাম্পলটা দেখানোর উদ্দেশ্য এটা যে ইভেন হইলে ওই মিডিয়ান গুলাই নিবেন, এটা কোনো সমস্যা নাই, এটাই দেখানোর উদ্দেশ্য ছিল। এমনকি ওই ফর্মুলা যেটা, সেটা এখানে ওইভাবে কাজ করবে। ইভেন হইলে আর কি ফ্র্যাকশন আসবে 12.75 বা 4.5, মানে যে এরকম আসবে, তখন জাস্ট ওইটার আগে পিছেরটা নিলেই হবে। এই আমার দেখানোর উদ্দেশ্য ছিল ওইটা। ওকে, আরেকটা ফর্মুলা দেখাবো, এটা হচ্ছে উল্টা ফর্মুলা। যে এখন এই যে আপনি যে কোশ্চেনটা করলেন যে না ওই সংখ্যাটা আবার দেখানোই লাগতেছে যে 5, না লিখি, সমস্যা নেই, তাড়াহুড়া তো নাই কোনো, শিখতে আসছেন। এটা আজকে তো অঙ্ক করবেন, আজকে বেসিক গুলা নিয়ে আলোচনা করতে করতে এগুলা অ্যাবজর্ব করতে করতেই যাবে। 14, 15, 16 বেসিক অ্যাবজর্ব করতে থাকেন, পরে এটা নিয়ে চিন্তা করতে থাকবেন, অঙ্ক করতে চেষ্টা করবেন, ভুলবেন, আবার মনে করবেন, তারপরে এমনি স্ট্যাটিস্টিক্স শিখবেন। নইলে স্ট্যাটিস্টিক্স মনে পায় না, এক দেখায় স্ট্যাটিস্টিক্স, ও মা, আমি কয়েকবার দেখছি, তারপর আমার মানে ভুলে যায়। আচ্ছা, এই ডাটা সেট ছিল না আমার কাছে। এখন আপনাকে যদি বলে এই যে সাপোজ এই 12 নাম্বারটা হচ্ছে কত পার্সেন্টাইল, উল্টা প্রশ্নটা যেটা এইখান থেকে যদি ধরে বা যে কোনো একটা থেকে ধরলো যে এটা কততম পার্সেন্টাইল হতে পারে, তখন এটা আপনি কেমনে বের করবেন? বা যেরকম সাপোজ 20 কততম পার্সেন্টাইল, প্রশ্ন হইতে পারে না একটা ডাটা সেট দিয়ে? তো এই প্রশ্নের সমাধান পেলে এটার জন্য একটা আলাদা আরেকটা ফর্মুলা শিখতে হবে। এটা একটু ছোটখাটো ফর্মুলা, বেশি কঠিন ফর্মুলা না, একটু লিখে নেই ফর্মুলাটা আলাদা। ক্লিয়ার করা যাবে না, ইরেজ, আমি আগেরবার ইরেজ করতে যে স্লিপ করেছি ক্লিয়ার, হাই রে হাই, পুরো বিষয়টা গেছে। আচ্ছা দেখেন ফর্মুলাটা কি, এন এর মান কিন্তু সেই এনই, মানে যে কয়টা সংখ্যা আছে, মানে 16টা এখানে, কিন্তু জি এন এর কোনো পরিবর্তন নাই। এখানে দুইটা টার্ম আসবে, এক্স প্লাস 0.5 ওয়াই ইন্টু 100, এইটা হচ্ছে পার্সেন্টাইল। যে সাপোজ এই 12 কততম পার্সেন্টাইল, এটা আমরা ডাইরেক্ট এখান থেকে এই ফর্মুলাতে ডাইরেক্ট মোটামুটি একটা এস্টিমেট করতে পারবো। সাপোজ তাহলে এক্স কি আর ওয়াই কি, এটা আমাদেরকে জানা দরকার। এক্স হচ্ছে নং অফ নাম্বারস লেস দেন 12, সহজ বিষয় যে এই 12 থেকে যে মানে যে কয়টা সংখ্যা ছোট, সেই কয়টা সংখ্যার নাম্বার। এই 12 থেকে কয়টা সংখ্যা ছোট? 5টা, তাই না? তাহলে হ্যাঁ, এক্স এর মান হচ্ছে এখানে 5 আমরা নিব অঙ্কের ক্ষেত্রে। আর ওয়াইটা কি? ওয়াইটা হতেছে এই 12 কয়বার আসছে এই 12টা, সেইটার সংখ্যা। এবার কয়বার আসছে এই পুরো সিরিজে? একবার, তাহলে ওয়াই এর মান হচ্ছে 1 একবারই। জি, এখন তাহলে এই দুইটা মান ইনপুট দিয়ে আর এন এর মানটা ইনপুট দিয়ে একটু আমাকে এটা রেজাল্টটা বলেন তো দেখি কি আসে। খুব ইজি, করেন, এক্সাক্ট আনসারটাই বলবেন। ক্যালকুলেটরে দশমিক আসতে পারে, অবশ্যই আসতে পারে, তারপরও এক্সাক্ট আনসারটা বলার চেষ্টা করবেন। স্ট্যাটিস্টিক্স তো সবসময় এক্সাক্ট মানের উপর নির্ভর করে লাভ নেই, এটা একটা জিনিস মনে রাখবেন। স্ট্যাটিস্টিক্স এর অনেক হাইপোথেটিক্যাল বিষয় আছে, আবার অনেক কিছুই ধরা লাগে, বাদ দেওয়া লাগে, বহুত কিছু আছে, সমস্যা নেই, জটিল কিছু না স্ট্যাটিস্টিক্স। কত হইলো তাহলে মান? 5, এটার মান হচ্ছে 5 আর 0.5 ইন্টু 1, তাহলে 5.5 আর নিচে 16 ইন্টু 100, তাই না? আনসার কত হয়? আনসার কত? কারো কাছে ক্যালকুলেটর নিয়ে আশপাশে? 30, এক্সাক্ট মানটা হচ্ছে 34. এটা আসে। কথা বুঝতে পারছেন? দেখেন এক্সাক্ট মান যদি আপনি এখান থেকে বের করেন, পাবেন 34.375%। 375টা আসলে তখন আপনি
ইগনোর করতে পারেন। যদি বড় হয় তাহলে আপনি ওটার হোল নাম্বার করে নিতে পারেন, এটা আপনার আনসার। যদি দেওয়া না থাকে তাহলে আপনি আপনার চয়েস অনুযায়ী দিবেন, আর যদি দেওয়া থাকে তাহলে দেখবেন কোনটা কাছাকাছি যায় এইটার সাথে, সেটা হবে আনসার। তো এটা আলটিমেটলি হবে যে 34th পার্সেন্টাইল। সো 12 সংখ্যাটা হচ্ছে 34th পার্সেন্টাইল। বোঝা গেছে? ক্লিয়ার নি সাদি ভাই? জি জি চুপচাপ কেন? সাদি ভাই কি আছেন? হারাই গেছেন? সাদি ভাই হারাই গেছে। সোহেল ভাই, আপনি তো বুঝতেছেন বিষয়টা, তাহলে এটা কেমনে বের করলো? আচ্ছা ঠিক আছে। ওনারা মনে হয় নতুন প্রথম করতেছে তো এই কারণে। আমি তো ভাই একটু একটু দেখছি মোটামুটি, মানে আমার দেখেন লেকিংস গুলা। এখন এই যে সাপোজ আপনাকে এই যে এই 16টা, এই যে এই 16টা আবার এই 16টা দুইটা কিন্তু, সাপোজ এই 16টা প্রথম 16টা, ঠিক আছে, এটা কত পার্সেন্টাইল বের করুন তো। প্রথম 16 যেটা, পরেরটা না কিন্তু। ঠিক আছে, করেন, একটু করেন, প্র্যাকটিস করেন। মানে এমন না যে দৌড়ে গেলাম, লাভ নাই। প্র্যাকটিস করেন, অনেক কিছু শিক্ষা যান, তাহলে কাজে লাগবে। কারণ এইটার লাস্ট আলোচনার বিষয়, মানে এইটুকুই এখানকার আলোচনা শেষ। এরপর পার্সেন্টাইল কোয়ারেন্টাইল আর আলোচনা হবে না। কথা বুঝে নেন। আমি বলতেছি এখানে যা বলতেছি এটাই এনে আমার আমার জ্ঞানের মধ্যে যতটুকু পড়ছে। আরো কি কি আমি এখনো ম্যাথ ধরি নাই। ম্যাথ ধরলে হয়তো আরো অনেক কিছু কয়েকটা জিনিস হয়তো তখন দরকার হবে, তখন আমরা ওগুলো নিয়ে আবার পরে আলোচনা করবো। কিন্তু এটা হচ্ছে একদম মানে সরেও সরে আলোচনা। এগুলো না জানলে না, এটা চিন্তাছি আর কি, বিষয়টা চিনার মতো। এটা করেন, এখানকার লাস্ট বিষয় এই পার্সেন্টাইল। 43.75। 43.75 আসছে। হলো নাকি? মিলে নাই তো, মিলে নাই। আবার করেন। 43 কেমনে হয়? একটা জিনিস চিন্তা করবেন, এই দেখেন ভাই, একটা জিনিস খুব সূক্ষ্ম জিনিস চিন্তা করেন তো। এই যে 15 আর 16-র মাঝখানে যেটা, এটা কত পার্সেন্টাইল? 50 পার্সেন্টাইল না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এর মানে কি এই 16টা অবশ্যই 50 থেকে বড় পার্সেন্টাইল হবে। থেকে এটা একটু বড় হবে। এক্স্যাক্টলি, এটা হবেই বড়। আপনি যাই করেন না কেন, এখন আবার করেন তাহলে। এগুলো মাঝে মাঝে বোঝা যায় কিছু কিছু জিনিস। এই জন্যই তো যে Q1 Q2 Q3 বের করার করলে সুবিধা আছে, কিছু সুবিধা আছে, যে একটা সংখ্যা কত কোয়ার্টাইলে পড়তে পারে এটা সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। ঠিক আছে, এটা এর জন্য ফার্স্টে অঙ্কগুলা থাকে। ভাই এখানে তো 16 সংখ্যাটা দুইবার আছে না? জি, এর জন্য y এর মান কত হবে এবার বলেন? 0.5 into 2। 2 হবে। তার মানে 0.5 আর 2 কাটলে ভাই হাফ, হাফ আর 0.5 ইজ ইকুয়াল টু কাটুকে হাফ। 1 মানে হ্যাঁ, হাফ হ্যাঁ, আর এখানে তো হচ্ছে 1 2। হবে। আর হ্যাঁ, x 1 এর হবে। মান হবে 8, x এর মান হচ্ছে 8, 8 প্লাস 9। 1, হ্যাঁ কত? হ্যাঁ 9। হ্যাঁ 9, দেন 9 9 বাই বাই 16 16। ইন্টু 100। হ্যাঁ কত এখন দেখেন? 9 বাই 16 ইন্টু 100। দেখেন কত আসে। 16 আচ্ছা, 25 100 ভাই 9 9 25 কত? আরে ও শাস্তি তো ভাই, ইংলিশ। 900 রে 16 ধরে ডাইরেক্ট ভাগ দেন। ক্যালকুলেটরে হুম 900 ডিভাইডেড বাই 16 শেষ কত হয়? কোন? 900 ডিভাইড, ভাই আমার ভুল হয়েছে, আমি ধরেন 225 এর জায়গায় 175 লিখছি। এই আর কত কি। হইব এটা এখন? এটা কত? কত এটার কত? 85 50 353 53 কি কইছেন ভাই? 53 কেমনে হয়? 53.1। আবার বলে 53.1 আসে। আপনি বুঝতেছেন না নিচে কত? 16। এটা দিয়ে ভাই ভাগ আছে। করলে অবশ্যই 0.25 এরকম জাতীয় কিছু আসবে, দেখেই বোঝা যায়। কেউ যদি কিছু নাও বুঝে, সেও বুঝে যে এটা ভাগ করলে 0.25 কাছাকাছি কিছু আসবে। দাঁড়ান আমি একটু করে দেখি। এই যে আমার তো সুন্দর 56.25 আসে। এই আবার কি হলো? কি হইলো বুঝেন নাই ভাই? রিস্টার্ট নিল আর কি আমার। আচ্ছা দেখেন, এই এটা কি করলেন? 53.12 53.12 কেন? 900 রে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 56.25। রাইট? আপনি কি করতেছেন? ক্যালকুলেটর প্রেস করে বের করছি এটা। এটা কেমনে অন্যটা হবে?
মাঝে মাঝে হাতে করবেন না, এর জন্য মাঝে মাঝে ক্যালকুলেটর ইউজ করা লাগে। নিজের ব্রেনের উপর এটাই যদি তো। ভরসা না থাকে ভাই, দরকার নাই। নিজের ব্রেনের উপর এত কনফিডেন্স যদি না পান, দরকার কি ক্যালকুলেটর ইউজ করেন না ভাই ভাই। আমি হিসাব করতেছি কেন জানেন, 5 ষোলো 85, 5 ষোলো 80, এটা ভুলে গেছি। হ্যাঁ, এটাই এই ঘটনা ঘটলে তো ঠিক এরকম। আছে। ঠিক আছে, দেখেন তাইলে এটার পার্সেন্টাইল কত? এই 12 সংখ্যাটা আগের ওইটার সিরিজটা লিখতে পারবো না, এলে এই 12 কত পার্সেন্টাইল এখন যদি আমি জিজ্ঞেস করি? এটা 56। রাইট, 56। 12 না মেবি ভাই, এটা 16। ও 16 সরি, 16 থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা তো 12টা আগেই করলাম। 16, ভাই। প্রথম রেকর্ড 16। রেকর্ড স্টার্ট প্রথম, করছেন? হচ্ছে ও রেকর্ড রেকর্ডিং। স্টার্ট অবস্থায় আছে, মানে ও আচ্ছা। রিস্টার্ট নিছে তো অ্যাপ, রেকর্ডও রিস্টার্ট নিয়ে অটো রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে ঠিক আছে ভাই, আমার ক্যালকুলেশনে বলিস। ওকে, তাহলে এটা কি হচ্ছে 56 পার্সেন্টাইল, তাই না? এই হচ্ছে, তাহলে বুঝলেন। তাহলে আপনাকে মনে হয় একটা সিরিজ দিয়ে এইটার মধ্যে যে কোনো একটা সংখ্যা ধরাই বললো যে হ্যাঁ এটা কত পার্সেন্টাইল, বের করতে পারবেন না এখন? জি জি, এখন ওই যে জি, ফর্মুলা দিয়ে তুই এই এগুলি ফর্মুলা, করতে এইটাই ফর্মুলা, একটাই ফর্মুলা, আর কোন এটার একটাই ফর্মুলা। এটা অড সিরিজ হোক ইভেন সিরিজ হোক সমস্যা নাই, সব জায়গায় খাটবে। কথা বুঝতে পারছেন? আর একটা যে জি ফর্মুলা জি। শিখাইলাম ওইটা দিয়ে আপনি কততম সংখ্যা কতই ওটাও বের করতে পারবেন, শুধুমাত্র উত্তম। 25 50 এবং 75 এটা না কিন্তু। এরকম হইতে পারে আপনি মনে করেন জি জি। P60 বের করতে চাইলেন, পরে তাই L60, ওই যে জাস্ট এল না যেটাতে P60 লেখা ওটা আরেক ফর্মুলা লিখতে পারেন, ওটা জাস্ট ওখানে জি দিছে জি, এরকম হবে। তাহলে বুঝতে পারছি। 60/100, ওখানে যদি একটা প্লাস। ফ্র্যাকশন আসে তাহলে ওটার আগে পিছে যেটা ওইটার গড় করে গড় করবেন। যেটা যদি ফ্র্যাকশন আসে তারপরে গড় আগে, যদি এক্সাক্ট সংখ্যাটা না পান তাহলে অবশ্যই একটা ফ্র্যাকশন আগে পিছের ফ্র্যাকশন করলে ওটা আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে 60 পার্সেন্টাইল। ওভাবে আপনি বের করতে পারবেন যে কোনো একটা সংখ্যার মধ্যে যে কোনো পার্সেন্টাইল বের করতে পারবেন, যে এত পার্সেন্টাইল কততম সংখ্যা। ওকে, আচ্ছা, ভাই আরেকটা কোশ্চেন, এই যে এখানে তো 16 16 দুইবার ছিল না? জি এখন আপনি তো প্রথম 16টা নিলেন, জি, পরে পরের 16 16টা কিন্তু কি করি? পরে 16 সেম করেন হবে না? হ্যাঁ, সেম হবে না? না কেন হবে? তখন তো ওই জায়গায় 8 হবে না, এই জায়গায় তো আগেই 9 হয়ে যাবে, তার আগে 8টা সংখ্যা এটা না। তো 16 মানে, ও আচ্ছা, যতটা সংখ্যা হোক ততটা হবে না? এক্স হইতেছে তার যে সংখ্যার পার্সেন্টাইল বের করবেন তার আগে কয়টা সংখ্যা আছে। ওইটা সংখ্যা, প্রথম এবার 16, সমান থাকলেও মানে এটা সমস্যা না। প্রথম 16টার আগে ছিল 8টা, পরের 16টার আগে যেটা সহ 9টা, তাই না? নয়টা। তাইলে এটা হবে 10 বাই ঠিক আছে। 16 ইন্টু 100 হবে না? শর্টকাটে ওকে। করলাম। জি, জি তাহলে জি। এটা কত হয় দেখেন তো, এটার আনসার হয় মানে 62 পয়েন্ট সামথিং হবে। হুম হুম। 1000 ডিভাইডেড বাই 16, হ্যাঁ 60। 62.5। এর মানে পরের 16 যেটা 62.5, মানে আপনি ইচ্ছা করলে এখন 60 এটা আনসার দেখে 62.5 হয়ে গেছে, তো তাহলে এখন 62% বলতে পারেন। আর আনসারে যদি 63 থাকে তাহলে 63% হুম বলতে পারেন। হুম। এটা আপনার চয়েস। বুঝছি। ওকে, আমি প্রিফার করি 63 বলাই আর কি, বাদ দেওয়ার চেয়ে অ্যাড করা ভালো। বাদ দিলে তো জি। বাদ হয়ে গেল, অ্যাড করলে সমস্যা নাই, বাদ দিলে সমস্যা হয়। তো এটা হুম। 63% হবে, ঠিক আছে? তো ক্লিয়ার না যে দুইটা সংখ্যা, ক্লিয়ার। এর জন্যই এখন একটা সংখ্যা তো 5 বার আসতে পারে, তাই না? একটা সংখ্যা 16 তো 2 বার না এসে 10 বার আসতে পারতো। তো তখন আপনাকে ওই কোন কততম দুই যে এটা মার্ক করে দিতে যে এই প্রশ্নের মধ্যে দেখলে এটা গোল করে বলতো যে এটার পার্সেন্টাইল কত, তখন আপনি ওই হিসাব করে বুঝতেন যে এটা কততমতে পড়ছে, তার আগে কত সংখ্যা আছে। এই হচ্ছে ঘটনা। তো এই হচ্ছে আমার, মনে করেন যে কোয়ার্টাইল আর পার্সেন্টাইলের একদম সরে লেভেলের কথাবার্তা। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা ভাই? জি ক্লিয়ার ভাই। হ্যাঁ, জি ভাই, এইটুকু ক্লিয়ার হইলে আপনি মনে করেন যে সব থেকে বড় বিষয়টা ক্লিয়ার হলো। এখন আপনারা যদি জিজ্ঞেস করি যে এই যে আগের আগের একটা মানে অতীতের প্রশ্ন জিজ্ঞেস করি যে সাপোজ 85%, ঠিক আছে, এই কথাটার মানে কি? আবার ওই কথাটা আবার নিয়ে আসলাম, যদি আবার 100 এক সংখ্যা যদি 100টা ধরেন আর কি ভাই, সংখ্যা ঠিক আছে। 100টা ধরলে হুম, ওই যে আমার মার্কটা মানে 85 জনের চেয়ে বেশি বা 15 সমান। জনের চেয়ে কম। হুম, হ্যাঁ, মানে আপনি সংখ্যাটা টোটাল ধরবেন, মানে নাম্বারকে ধরবেন না, 100 নাম্বার যদি ধরি আর কি, কিন্তু। 100 ধরি। হ্যাঁ, নাম্বার আপনার যদি 100 ধরি বা। যে নাম্বার, আমি যেটা বলছিলাম যে নাম্বার ধরবেন না, কিসের নাম্বার ধরবেন, মানে সাপোজ আপনার স্কোর হচ্ছে 85%, এর মানে এই না যে স্কোর 100, স্কোর 100 না। না না। মানে আপনার মানুষ কতজন সেটার হিসাব হবে যে 100 জন যদি মানুষ থাকে তার মধ্যে 85%-এর থেকে আপনার মার্কটা বেশি। আর আপনি যদি এখানে 100 জনের মধ্যে যদি আপনি যদি মনে করেন 20ও পায় থাকেন, এটাও যদি 80% হয়, এর মানতেছে যে এই 85 ভাগ লোক 20 অথবা তার নিচেই পাইছে। কথা বুঝতে পারছেন? এটা কত মার্কের মধ্যে হইতেছে এটা কোনো ফ্যাক্টর না।
ফ্যাক্টর হচ্ছে কত জনের মধ্যে, পার্সেন্টাইল কত জনের জন। মধ্যে আছেন, এটার হিসাব দিবে আপনাকে। ঠিক আছে, 85 পার্সেন্টাইল মানে হতেছে যে যতজন পরীক্ষা দিছে তার মধ্যে 85 জনের বা তার কম আপনার নাম্বার থেকে, আপনার নাম্বার থেকে 85 জনের নাম্বারই কম বা সমান। কমই ধরবেন, কমটা আগে বলবেন, সমান আগে বলবেন। যে 85 ভাগ লোকজনেরই নাম্বার আপনার নাম্বার থেকে কম অথবা সমান, আর 15 ভাগ নাম্বারই 15% লোকেরই নাম্বার হচ্ছে আপনার থেকে বেশি অথবা সমান। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে জি জি। পার্সেন্টাইল। হ্যাঁ, এই পার্সেন্টাইল নাম্বারের সাথে সম্পর্ক না, পার্সেন্টাইলের হিসাবটা নাম্বারের সাথে না, মানুষের সাথে। এই জন্য তো বলো যে আপনার গ্রেড কত পার্সেন্টাইল, মানে জিআরই ডাজন্ট মিন জিআরই, এটা দেখে আলটিমেটলি যে কত নাম্বার পেলেন এটা বিষয় না, কিন্তু কত জনের মধ্যে আপনি আগে আছেন এটা হচ্ছে ফ্যাক্টর। কথা বুঝতে পারছেন? মানে কত জনের মধ্যে আপনি আগে থাকলেন এটা আসলে ফ্যাক্টর করে, যে কত নাম্বার পাইলেন এটা ফ্যাক্টর করে না। 320 পায়াও আপনি দেখা গেছে 60% হলে লাভ নাই। কথা বুঝতে পারছেন? আবার 315 পায়াও আপনি দেখা গেছে 80% মধ্যে থাকতে পারেন। এই পার্সেন্টেজটা কি এটা জানা যায়, মানে রেজাল্টের সাথে বলে দেয় নাকি? এটা ওরকম ভাবে বলে না, বাট আপনার স্কোর ডিটেল যখন দেয় তখন মনে হয় এটা জিআরই স্কোর, মানে যখন সেন্ড করবেন তখন মনে হয় তখন ওই টাইমে পাবেন, প্রথমেই পাবেন না। ফার্স্ট আপনি যখন পরীক্ষা দিয়ে বের হয়ে যাবেন তখন আপনি আপনার পয়েন্টটা খালি দেখতে পাবেন। পরে হয়তো মানে মেন কাগজপত্র সব যখন চলে আসবে AWA সহ, তখন মনে হয় সব ডিটেল গুলো আপনি পাবেন। তার মানে ভাই ইনভিজুয়াল মানে ভিজুয়ালাইজ হওয়া ছাড়াই তো একটা মানে কম্পিটিশন হয় আর কি। ব্যাপক মানে ওটাই তো। কতজন পরীক্ষা দিতেছে এর মধ্যে আমার আপনি ইয়ে কত কত। কত ইয়ের সাথে আছেন এক্স্যাক্টলি, আপনার পার্সেন্টাইল কত। আপনি যদি মনে করেন 80% প্লাস থাকেন, মানে কি আপনি 80 জনের থেকে ভালো করছেন, মানে মোটামুটি এটাই ধরে না যে হ্যাঁ আপনার নাম্বারটা 80 জনের থেকে মানে উপরে আছে, এটাই। মানে 80%-এর 80 যদি জন না। 1000 জন পরীক্ষা দেয় হুম। ভাই, 1000 জন পরীক্ষা দিলে 800 জনের চেয়ে এরকম মানে ভালো মার্ক আছে আমার, এইটাই। এটা বলা যাইতেছে না, আলটিমেটলি 1000 জন তো দেয় না, দেয় তো অনেকগুলো হাজার হাজার পরীক্ষা দেয়। মানে বোঝা যাচ্ছে আপনার নাম্বারটা এই পপুলেশনের, হ্যাঁ 80%-এর সমান, অথবা যে সমান লাগাই তো ঝামেলা লাগে। মানে একদম যে একদম উপরেই আছেন বলা যাচ্ছে না, সমান লোকজন কিন্তু আপনার সাথে থাকবে। কথা বুঝতে পারছেন? হম হম। সমান মানে কি এরকম হইতে পারে যে এই যে মনে করেন 100 জন আছে, 100 জনের মধ্যে 80 জন আপনার সমান অথবা ছোট পাইলে, এর মানে কি 40 জন আপনার সমানও পাইতে পারে। হম কথা হম। বুঝতে পারছেন? আর 40 জন আপনার নিচে পাইলো, এটাও কিন্তু 80% এর আন্ডারই করবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে কাহিনী। তাহলে তো কম্পিটিশন আছে আছেই তো। যে বেশি ভালো। এই হচ্ছে পার্সেন্টাইলে, এই জিনিসটা এভাবে করার পার্সেন্টাইলে আরো অনেক ইউজ আছে, কারণ একটা ভাই ডাটাকে আরেকটু মানে লক্ষ্য করি ভাই, ওই যে 85% এর মধ্যে যে বললেন, মানে যতজন পরীক্ষা দিবে তার 85 ভাগ মানে 85 জনের স্কোরটা আমার স্কোরের চেয়ে কম বা সমান। হুম, আবার যদি উল্টা ভাবে বলি, 15 জনের যে স্কোরটা আছে, আপনার 15 থেকে জনের বেশি স্কোর আমার বা চেয়ে সমান, বেশি, বা সমান। আমার চেয়ে বেশি বা সমান না? জি। আচ্ছা ঠিক আছে ভাই। মানে ওই 15% লোক আপনার থেকে আপনার সমান করছে অথবা আপনার থেকে বেটার করছে। ঠিক আছে, এইটাই হ্যাঁ হ্যাঁ। একই মিনিংটা একই। বুঝতে পারছেন? এই মানে টোটাল পরীক্ষার মধ্যে আপনার অবস্থানটা কই। ঠিক আছে, মানে র্যাঙ্কিং না করে আপনার অবস্থানটা কই আছে এটা বের করার আরেকটা উপায়। মানে র্যাঙ্কিং করে মোটামুটি আপনি তো, অবস্থান জানা যায় আর কি। জি, আপনার তো 1000-এর মধ্যে র্যাঙ্কিং করে আমি দেখাইতে পারতাম যে হ্যাঁ আপনি 555তম হয়েছেন সাপোজ। এটা একটা র্যাঙ্কিং করে দেওয়া একটা সিস্টেম হইতে পারে। আবার আপনার এই স্কোরটাকে আমি পার্সেন্টাইল আকারে দিয়ে দিলাম যে হ্যাঁ আপনার স্কোরটা এত জনের মধ্যে র্যাঙ্কিং করছে। ঠিক আছে না? এটা সুবিধা আছে, কারণ এক নাম্বার তো অনেকে পাইতে পারে, তখন র্যাঙ্কিং করবো কেমনে, তখন কারে কি দিয়ে র্যাঙ্কিং করবো। কথা বুঝতে পারছেন? এটা কেন ইউজ হয়? একটু ফেয়ারনেস দেওয়া যায়, মানে একটু ফেয়ার একটা ভাব আনার জন্য। কারণ আপনি যদি একই নাম্বার ধারী অনেকে থাকে তাহলে তাদেরকে আমি কিভাবে র্যাঙ্কিং করবো, তখন এইটা হুম। আসলে খাটবে র্যাঙ্কিং সিস্টেমটার মধ্যে, ওইটার হচ্ছে একটা লিমিটেশন র্যাঙ্কিং এর। তো পার্সেন্টাইল কথাটা বললে তখন একটু ওই র্যাঙ্কিং এর ঝামেলাটা থেকে দূর যে হ্যাঁ আপনার র্যাঙ্কটা তো পার্সেন্টাইল, মানে আপনার তো হচ্ছে ভালো আছে। মনে করেন আপনার স্কোরটা হচ্ছে 50%, মানে আপনার স্কোর খুব একটা ভালো না। ঠিক আছে, খুব একটা আপনি মানে মাত্র 50%কে পিছনে ফেলায় এখন আছেন। কথা বুঝতে পারছেন? এই হুম হচ্ছে ঘটনা। এই এই হচ্ছে পার্সেন্টাইল কোয়ারেন্টাইলের বেসিক কথাবার্তা। কটা বাজে? আরেকটা বিষয় নিয়ে বলবো আজকে। নর্মাল ডিস্ট্রিবিউশন আর ধরবোই না, কারণ নর্মাল ডিস্ট্রিবিউশন ওটা আরেক জগৎ। ঠিক আছে, একটা আরেকটা জিনিস, জি, একটা জিনিস একটু অ্যাবজর্ব করছেন তো, সাদি ভাই কি এখনো আছে? সাদি ভাই
জি ভাই আছে, সমস্যা এই নেই। যে ভাই ভাই কই গেছিলেন মাঝখানে? সত্যি করে কথা পাওয়া বলেন, গেছে। সত্য কথা বলেন, সত্য করে বলেন কই গেছিলেন? রেকর্ডিং আছে, আমরা আপনারে খুঁজছি। আপনি ঘুমায় গেছেন। না না ভাই, কি বলেন, আমি তো ছিলামই, মেবি নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো বা আটকে গেছিল আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি মানে ভাই মেন কথা হচ্ছে এটা না, মেন কথা হচ্ছে যে এতক্ষণ যে বুঝাইলাম কোয়ারেন্টাইল মানে কোয়ারেন্টাইল বলে হয়, কোয়ারেন্টাইনের লগে কোয়ারেন্টাইল মিলে যায়, কোয়ার্টাইল আর পার্সেন্টাইল। এই কোয়ার্টাইল পার্সেন্টাইলের খেলাটা তো বুঝছেন, যে কোয়ার্টাইল কি আর পার্সেন্টাইল কি, এই দুটোর সম্পর্কটা কি? কিছুই না। একটা ডাটা সেটকে এটা 4 ভাগে ভাগ করে, ওইটার ওই যে 3টা পয়েন্ট আছে, Q1 Q2 Q3, আর পার্সেন্টাইল হচ্ছে যে এই যে 100 ভাগে ভাগ করে, এটার দুইটা ফর্মুলা দেখেছি। এই ফর্মুলাটা দেখছেন সাদি ভাই? জি ভাই, এটা ওকে, এটা এটা খুব কাজে দিবে আপনার, কারণ ওই ডাটা সেট থেকে যে কোনো একটা ডিজিট যদি ধরাই দেবো যে এটা কত পার্সেন্টাইল, এটা জাস্ট বসাই দিবেন, শেষ কাহিনী। এগুলো হচ্ছে বেসিক আসছি আমি এখনো কিন্তু ম্যানহাটন অঙ্ক ধরিও নেই, এর মধ্যে দেখা গেছে আরো অনেক কিছু লাগতে পারে, এটা তখন অঙ্কতে ডিসকাস হবে। আগে খালি পরিচিতি পর্ব সারতেছি আর কি, কারণ এরা বলার শেষ নেই। এখন আর একটা জিনিস নিয়ে লাস্ট আজকে বলে শেষ দিব, কারণ এত বেশি বলতে গেলে মাথা গুলাবে। নর্মাল ডিস্ট্রিবিউশন আজকে আমি বলবোই না, ও বললে গেলে মাথায় নষ্ট হয়ে যাবে। দেখেন এখন যে জিনিসটা দেখবো, এটাও জিআরিতে খুব আসে, এই ফিগারটা। এই ফিগারটা আপনারা হয়তো পেট পাতা উঠাইলেই দেখবেন যে এই ফিগারটা দেয় আপনাদেরকে, মানে আপনাদেরকে না, মানে সবাই আমাদেরকে দেবে আর কি, যেটা একটু ফিগারটা আঁকানোর চেষ্টা করি। এরকম একটা চিত্র, ঠিক আছে? আপনারা যদি স্ট্যাটিস্টিক্স পার্টটা বের করে দেখা থাকেন, তাহলে দেখবেন যে এরকম একটা চিত্রের সন্নিবেশ আছে। এটা কি এই চিত্র? এটা নাম জানেন কেউ? না ভাই, না না, তো কিছু ভাই। তো মনে হচ্ছে আরেকটু আঁকান। এইটা নিয়ে অঙ্ক আছে, এরকম অঙ্ক আছে। এটার নাম কি? এটার একটা নাম আছে, কিন্তু সুন্দর নাম আছে। এটার নাম হচ্ছে, আরে 10 মিনিট আছে, হাই রে 10 মিনিট, এটার কিছুই হবে না, ঘোড়ার ডিম হবে এটা। ঠিক আছে, আজকে পরিচিত করাই দিয়ে যাই, তাহলে এটা নিয়ে আবার ডিসকাশন হবে, সমস্যা না, 10 মিনিট আছে। এটা আর নরমাল ডিস্ট্রিবিউশন একসাথে দিয়ে। ওইটা এটা শেষ করার পর নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে হবে, অনেক বলতে হবে। দেখেন এটার নাম কি, আগে ওটাকে বলি। এটার নাম হচ্ছে বক্স এন্ড হুইস্কার প্লট। নাম হচ্ছে বক্স এন্ড হুইস্কার। এইচ আছে এখানে একটা, সরি, হুইস্কার প্লট। এই জিনিসটার নাম হচ্ছে এটা। বক্স মানে এই বক্স না, বক্স এটা কোন একটা ব্যক্তির নাম, বক্স, ঠিক আছে? বক্স এন্ড হুইস্কার, এই দুইজনে মিলে হয়তো এটা বাই বানাইছে, আই হ্যাভ নো আইডিয়া। নামটা হচ্ছে এটা হচ্ছে বক্স এন্ড হুইস্কার প্লট, বা এটার কোনো বিশেষ বৈশিষ্ট্যের কারণে নাম হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। এই হচ্ছে বক্স এন্ড হুইস্কার প্লট। এই ফিগারটা আপনাদের জিআরই প্রশ্নের মধ্যে এটা ফিগারটা থাকবে, এর মধ্যে বহুত কিছু থাকে, এখান থেকেও হয়তো মান বের করা থাকবে। মানে স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক মানে আপনার জাস্ট একটা মান বের করতে হবে, মানে এখান থেকে জাস্ট অঙ্ক কষে হোক, ফিগার দেখে হোক। অত জটিল স্ট্যাটিস্টিক্স যদি ডিটেলে করতে চান, তো জানেনই অনেকে স্ট্যাটিস্টিক্স কতটা জটিল হতে পারে, ওগুলো কোনো ফর্মুলা এখানে কোনো খেলা হয়। জাস্ট 5টা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, 5টা পয়েন্ট, 5 পয়েন্ট। এই এরকম একটা বক্স হুইস্কার প্লট আঁকতে গেলে, আপনি যদি আঁকতে চান, সবার আগে প্রথমত আঁকা শিখতে হবে। একটা ডাটা সেট থেকে একটা বক্স, মানে একটা ডাটা সেট তুলে দিল আপনাকে, আপনি যদি ওখান থেকে বক্স হুইস্কার প্লট আঁকতে যান, সেটা কিভাবে আঁকতে পারেন, তার জন্য 5টা পয়েন্ট লাগে। এই 5টা পয়েন্ট জানলে এটার সব অঙ্ক মোটামুটি বুঝতে পারবেন। তো কি কি 5টা পয়েন্ট লিখে রাখবেন? এই যে Q1 একটা, Q2 একটা, আর Q3 একটা, ঠিক আছে? এই 3টা পয়েন্ট আগে তো শিখে গেছে কোয়ার্টাইলের। এই পয়েন্টটা হচ্ছে Q1 সবসময়, এগুলো কিন্তু সবসময় এর জন্য ফিক্সড। এখানে মাঝখানে দাগ দিয়ে একটা পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে সবসময় Q2, আর এখানে একটা মান থাকবে, সেটা হচ্ছে Q3, ঠিক আছে? বুঝা গেল? কারণ এটার থেকে এটা একটু বেশি দিলাম কেন? কারণ সিরিয়ালি চিন্তা করলে দেখবেন যে এইগুলা কিন্তু আলটিমেটলি এটা একটু বড় দূরেই থাকে, তাই না? কারণ এটা তো বড় বড় সেটের মিন, আর এটা তো মাঝখানে, দুইটার মাঝামাঝি মিন, আর এটা তো ছোট সাইডের মিন, এর জন্য এটা একটু কাছাকাছি থাকে, এটা একটু বড় এরকমই থাকে। আবার অনেকটা নাও থাকতে পারে, এটা কোনো সমস্যা না, কারণ ইকুয়াল ডিস্টেন্স ওয়ালা সেটের জন্য দেখা যাবে দুইটা মাঝামাঝি থাকে। আর সিরিয়ালি বড় হওয়া সিরিয়ালের জন্য দেখা এই যাচ্ছে প্রত্যেকটা তো সংখ্যা সমান থাকবে না, ধরেন চারটা চারটা, মানে ওই কি যে বলে কোয়ার্টাইলে যেরকম মানে সংখ্যা সমান সমান সংখ্যা দ্বারা ভাগ করছিলেন, মানে কোয়ার্টাইলে কি ওরকম কিছু সমস্যা? না? এটা তো কোয়ার্টাইলই। হ্যাঁ, ওই মানগুলা নিয়েই তো আমি প্লটটা বসাবো, কথা বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এই ঠিক আছে। এই Q1 আর Q3 কি এক?
না তা তো না, Q1 Q3 অনেক বড় একটা মান না, এটা তো মাঝামাঝি মান, একটা ছোট একটা মান, এই জন্য এরকম ভাবে বসাইলাম। আবার এইদিকে দেখুন এই Q3 হচ্ছে বড় সাইডের মিন, এর মানে ব্যাপারটা হচ্ছে এদের দূরত্বটা একটু বেশি হয় মানে স্বাভাবিকভাবে, এর জন্য এইভাবে একটু বাম সাইডে রাখছি। আচ্ছা আরো দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে ম্যাক্স, এটার জন্য ম্যাক্স, আর এই সাইড হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম, এই যে এই পয়েন্টটা ম্যাক্স, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এই 5টা পয়েন্ট জানা থাকলেই আপনি যে কোনো ডাটা সেটের, ঠিক আছে, বক্স এন্ড স্কয়ার প্লট আঁকতে পারবেন। তাহলে একটা ডাটা সেট দিব কিনা, 6 মিনিট আছে। দাঁড়ান একটু, আরেকটা সেশনে আসেন, রিস্ক নিতে চাচ্ছেন, ঠাস করে বন্ধ হয়ে যাবে কথা। ঠিক আছে ভাই, আরেকটা session। ওকে, হ্যাঁ আরেকটা সেশন, ওটা রিস্ক নিয়ে লাভ নাই, একটা সেশনে আসে স্টার্ট করি। এই কোয়ার্টাইল, হ্যাঁ এই কোয়ার্টাইল, পার্সেন্টাইল, বক্স স্কয়ার প্লট সবগুলো এসডি পরে, এবং একই ভাবে, এমনকি নরমাল ডিস্ট্রিবিউশনের মধ্যে এগুলো আছে, ঠিক আছে, টুকটাক আছে। এসডি যেটা, সেটার সাথে নরমাল ডিস্ট্রিবিউশনের সম্পর্ক আছে। আবার এই যে কোয়ার্টাইল পার্সেন্টাইল, সেটা আলাদাভাবে এই দুইটার মাঝামাঝি একটা মানে পার্ট, দুই চ্যাপ্টার, মানে সব জায়গায় দেখছি এই দুইটার মাঝামাঝিতে এটা নিয়ে ডিসকাশন হয়। তো এটা একটা আরেকটা অংশ, তো এটা বাদ দিতে পারছেন না কারণ জিআরই থেকে কোয়েশ্চেন পায়, সেটা বাদ দেওয়ার সুযোগ নেই, এটা এখানকারই অংশ। ওকে ঠিক আছে ভাই। ওকে আচ্ছা, তাহলে আমরা একটা ডাটা সেট আগে দেখি, নাহলে আসলে বিষয়টা বুঝতে একটু অসুবিধা হবে। একটা ডাটা সেট লিখি আমি, আজকে তো সময় আছে, এই জন্য আমি বললাম যে না, আরেকটা সেশন নেই, পুরাটা কমপ্লিটই দিয়ে দিই, নর্মাল ডিস্ট্রিবিউশন আগ পর্যন্ত পুরাটাই শেষ করেন, নাহলে আসলে আধা ছাড়া রয়ে যাবে। মানে শেষ করার দরকার তো নাকি, সময় থাকলে আর কি কন্টিনিউ করি নাকি? ঠিক আছে ভাই, করেন। হ্যাঁ করার দরকার আছে, নাহলে মানে আধা ছাড়া জানলে তো লাভ নেই, পুরাটাই যাই না জানো। ওকে আচ্ছা, একটা ডাটা সেট আওলা ঝাওলা করে দেওয়া আছে, আমি এসে আপনাদের গুছাই দিই, আপনার প্যারা কম হবে। 8, 10 এরকম ডাটা সেট এরকম হইতে পারে। আমি কিন্তু সবগুলো ডাটা সেট আপনাদেরকে ছোট থেকে বড় সাজাই দিতেছি। আমার কাছে আমি যখন করতে গেছি তখন দেখছি যে র্যান্ডম থাকে, কথা কি বুঝতে পারছেন, র্যান্ডম থাকবে। যদি র্যান্ডম ডাটা সেট দেওয়া থাকে, অবশ্যই আপনাকে সিরিয়ালি আনতে হবে, নাহলে আপনি মিডিয়ান কিছু বের করতে পারবেন। তো এটা তো বলার বাহুল্যই যে আমি আপনাদেরকে এক স্টেপ করে দিচ্ছি। এই অঙ্কটা এক স্টেপ এরকম হ্যাপাজার্ডটি ছিল, 13, 14, 17, 20, 22। যদি ডাটা সেট না দেওয়া থাকে এরকম ভাবে অবশ্যই তৈরি করে নিয়ে পরে শুরু করতে হবে, এটা তো বলাই বাহুল্য। 29, 35, 49 এরকম একটা ডাটা সেট আপনাকে ঠিক আছে ভাই? তাইলে এখন ফার্স্ট আপনাকে বললো যে এখান থেকে মানে এরকম ডাটা সেট দিয়ে কি বলবে জানেন, আপনার অপশনে 4টা উইস্কার প্লট দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন, শুনতেছেন, স্পষ্টভাবে শুনেন। আপনার অপশনেই দেখবেন 4টা উইস্কার প্লট বা 5টা উইস্কার প্লটের ছবি দিয়ে দেবে, কি একটা কনফিউজিং। তখন আপনাকে বলবো যে কোনটা হইতেছে এই ডাটা সেটের উইস্কার প্লট। তাই এর মানে কি, আপনার ডাটা সেটের উইস্কার প্লট বানান তো শিখতে হবে। তো এখানে শিখতে হলে কি কি পয়েন্ট লাগে বলেন তো? 5টা পয়েন্ট লাগে না? 5টা পয়েন্ট কি কি জি সোহেল জি, ভাই বলেন। একটা মিনিমাম ভ্যালু, কোয়ার্টাইল 1 2 3, ম্যাক্সিমাম তো ফার্স্ট ম্যাক্স। আপনি যে কাজটা করবেন, সবচেয়ে সহজ কোন তিনটা বের করা, কোয়ার্টাইল 1 2 3 তিনটা বের করেন, বলেন ফার্স্ট জি বলেন জি, যে কোনটা কোনটা হবে। হ্যাঁ কোয়ার্টাইল 2 হচ্ছে ভাই 20। রাইট, 20 এটা হচ্ছে কোয়ার্টাইল 2। হ্যাঁ তারপর তারপর হচ্ছে হুম, এটা। হ্যাঁ এটা আবার একটু কিন্তু আগের দুইটা থেকে এটা একটু অন্যরকম, ঠিক আছে, প্রথমটা ডাইরেক্ট বের হইছে, পরেরগুলো ডাইরেক্ট বের হবে না। 11 আর 13, 11 আর 13 হচ্ছে ভাই কত? আর কোয়ার্টাইল 11 1। তোর ভাই, এটা কি করা লাগে? 12। সেটাই তো, 12 ঠিক আছে, পরেরটা 12, হুম, পরেরটা হচ্ছে 27 আর ওই যে 27 আর 29 এর 29, মাঝামাঝি। জি 28। জি কোয়ার্টাইল, এই তিনটা পয়েন্ট আপনি সহজেই পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই, পাইলেন। এখন মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুটা কি, এখানে একটু ক্যাচাল আছে ভাই, এটা একটু ঠান্ডা মাথায় দেখেন, এখানে একটা ফর্মুলা আছে, তো এর জন্য আমি সেশনটা নিলাম, ফর্মুলাটা বুঝাইতে গেলে তো আবার মানে কাহিনী আছে। স্বাভাবিকভাবে আপনারা সবাই ধরে নেবেন যে এইটাই তো মিনিমাম ভ্যালু, এটাই ম্যাক্সিমাম ভ্যালু, এটাই কিন্তু মাথায় আসবে।
এটাই হওয়া জি উচিত। কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু ডাটা সেটে এরকম হতে পারে যে একটা ভ্যালু অনেক ছোট, একটা ভ্যালু অনেক বড়, এটা তো তাও 14 এর কাছাকাছি আছে। এটা যদি 49 না হইয়া 249 হতো, তাহলে কি এটা কি মনে করেন অনেক দূরে হইলো না? কথা হুম, বুঝতে পারছেন না? তখন কিন্তু এটা আসলে তো একটু স্ট্যাটিস্টিক্যালি একটু ঝামেলা হতো যে আমাদের সবসময় এই তখন এই 249 সাপোজ এখানে যদি 249 হতো, তখন এটাকে বলা হয়তো যে এটা এটা হচ্ছে সেই টোটাল ডাটা সেটের একটা আউটলাইনার। আউটলাইনার একটা টার্ম ইউজ হয় যে আউটলাইনার, আমার আউটলাইনার কে বাদ দিতে হবে, যেটা অতিরিক্ত দূরে, দুই সাইডে এরকম হতে পারে। এদিকে আউটলাইনার থাকতে পারে, এই সাইডেও আউটলাইনার থাকতে পারে। এর মানে কি, এই এই যে লাস্টের যে নাম্বার গুলা, এইটা এই সেটের আউটলাইনার না হয়ে এটার ভিতরেও মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে। যদি আউট একটা রেঞ্জ এর মানে অবশ্যই আছে। এটা স্ট্যাটিস্টিক্যালি বের করার একটা ফর্মুলা আছে, সেটা আমরা শিখবো। মানে ব্যাপারটা হচ্ছে যে এইটা যদি ওই আউটলাইনার রেঞ্জের মধ্যে থাকে, মানে আমি আউটার বক্সে যে এই দুইটা যে দিছিলাম, এই যে এইটা মনে করেন যে এই দুইটা হচ্ছে আউটলাইনার রেঞ্জ মিনিমাম ম্যাক্সিমাম, এইটার মধ্যে যদি আউটলাইনারের মধ্যে যদি এইটার সংখ্যাটা থাকে, তাহলে এটাই হবে মিনিমাম ভ্যালু, না হলে তারপরেরটা নিতে হবে। মনে করেন এটা যদি 249 হতো, তারপরে আমি বের হুম, করলাম যে না, আমাদের রেঞ্জটা 249 এর ভিতরে, মানে এটা বাইরে পড়ে গেছে আউটলাইনার, তখন আমি এই 249 কে এটার ম্যাক্সিমাম ভ্যালু হিসেবে এক্সপেক্ট করতে পারতাম না, তখন আমাকে 35 টাকেই নিতে হতো, 35 বসে দিত। বুঝতে পারছেন কিনা? ঠিক আছে। এটা জি আমরা ভাই। এক্সাম্পল হিসেবে এক্সাম্পল দেখবো, কোনো সমস্যা নেই, আমরা দুইটা এক্সাম্পল দেখবো, সেশন আমাদের হাতে আছে, আমরা দুইটা এক্সাম্পল দেখে এই বিষয়টা একদম ক্লিয়ার হবো, কোনো সমস্যা নেই। এটা না, ফার্স্টে জাস্ট একটু ওয়ার্নিং দিয়ে রাখলাম যে আউটলাইনার বলতে একটা ব্যাপার আছে, আমাদেরকে সবসময় এটা চেক দিতে হবে যে এটা আউটলাইনার ভ্যালুটা কি। যদি এদের মধ্যে থাকে তাহলে আমরা এইগুলাকে একসেপ্ট করবো, নইলে পরেরটা একসেপ্ট করবো। ওকে, তাহলে ঘটনা হয়েছে, তাহলে ওইটা ফর্মুলাটা কি, এটা বের করার জন্য প্রথমে যে মানটা আমার লাগবে সেটা হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, আই কিউ ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এই মানটা লাগবে। আই কিউর মান কি হতে পারে বলেন তো? ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ মানে কি, কোয়ার্টাইল গুলোর প্রত্যেকটা মধ্যে কোয়ার্টাইলের মানে কত থেকে শুরু, কত থেকে কত বুঝে শেষ হয়েছে এটা? কাছাকাছি গেছেন। এটা মানে হচ্ছে লাস্টেরটা থেকে ফার্স্টেরটার ডিফারেন্সটা কত, এটাই। মানে Q3 মাইনাস Q1, মাইনাস এটাই কিউ হচ্ছে টু। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, রাইট? এই মানটা আমার প্রথমে লাগবে। এটা খুব ইজি একটা জিনিস। এই 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 সেটের জন্য ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ কত? 28 বিয়োগ 12, কত হইলো? 16, তাই না? 16 হচ্ছে আইকিউআর রেঞ্জ। এই মানটা আমার দরকার হবে। এখন ফর্মুলাটায় আসি, যে রেঞ্জের ফর্মুলাটা কি, এটা সব ক্ষেত্রেই কাজে দিবে। দেখেন, রেঞ্জের ফর্মুলাটা হচ্ছে, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, Q1 মাইনাস 1.5 IQR, এটা হচ্ছে এই মিনিমাম রেঞ্জের মান, এটা হচ্ছে মিনিমাম। কমা দিয়ে লিখি, তাহলে আলটিমেটলি দুইটা একসাথে লিখা হবে। আর এটা অবশ্যই তাহলে Q3 প্লাস 1.5 IQR, খুব হার্ড কোনো ফর্মুলা নয়। এই হচ্ছে রেঞ্জ। এখান থেকে আমি যে দুইটা মান পাবো সেটা হচ্ছে ওইটার রেঞ্জ। ওই রেঞ্জের মধ্যে যদি এই দুইটা থাকে তাহলে এই দুইটা অ্যাকসেপ্ট করবো, নাহলে বাদ দিই। এখন তাহলে আমাদের এই সেটের জন্য যদি আমরা বের করতে চাই, একটু তাহলে মানগুলো বসেন। Q1 এর মান কত? 12 মাইনাস পরেরটা হচ্ছে ম্যাক্সিমাম না, কিউ1 মাইনাস 1.5 আই কিউ আর, এটা হচ্ছে হ্যাঁ, মিনিমাম। আর মিনিমাম ভ্যালুটা, কিউ3 প্লাস, মিনিমামের জন্য, এই সাইডের জন্য, রাইট? মানে আমি ওই যে উইস্কার প্লটে তো দুই সাইডে থাকবে না, দুই সাইডে মাঝখানে তো বক্স, এটার এই পাশের মানে রেঞ্জের দিকে দেখতেছি যে এদিকে কতটুকু আমার লাগতে পারে। যদি এটার ভিতরে থাকে, দেখি কি হয়, আগে করি না, দেখলে বুঝবেন। বেশিরভাগ সময় মিনিমামটা ধরে যায়। আইকিউ এর মান হচ্ছে 16, তাহলে আর এদিকে হচ্ছে আর 28, 28 প্লাস 1.5 ইন্টু 16 না, এই আইকিউ এর মান, তাহলে দুইটা মান কত আসে? এটার মান হবে মাইনাস কত আসবে দেখেন, এটা তো 12 বিয়োগ 1.5 ইন্টু 16, তাহলে অবশ্যই এটা একটা মাইনাস মান আসবে, বোঝাই যাচ্ছে। এটার মান আসছে 24, এটা হচ্ছে 24, 12 মাইনাস 12 আর কি। হ্যাঁ, তাহলে আলটিমেটলি -12। আর এটার মান কত? এটা 28 লিখছেন?
28, হ্যাঁ 28 তো, যে Q3 ফর্মুলা কি 28 প্লাস 24, 28 প্লাস 24 কত হয়? 52। 52। এইটাই হচ্ছে আমাদের রেঞ্জ। এখন আপনি আপনার চার্টে যাবেন ফেরত, যে -12 থেকে 52 মধ্যে আমাদের এই রেঞ্জটা আছে। এখানে 8, এই 8টা কি এটার ভিতরে পড়ছে না? তাই এর মানে আমি 8টাকে মিনিমাম ভ্যালু হিসেবে একসেপ্ট করব। হ্যাঁ, এটাই সেই আমাদের আকাঙ্ক্ষিত মিনিমাম ভ্যালু। যদি এখানে 8 না থেকে সাপোজ প্রথম মানটা যদি 8 এর বদলে যদি -20 থাকতো, তাহলে কি এটা বাইরে হয়ে গেল না রেঞ্জের? তখন আমি এই মানটা একসেপ্ট করতে পারবো না। তারপরে মান যেটা 10, এই 10টাকে আমি তখন মিনিমাম ভ্যালু হিসেবে একসেপ্ট করবো। ক্লিয়ার? আউটার লাইন হয়ে যেতে। হ্যাঁ, এটা আউটলাইনার হয়ে যাবে। এখানে 52, এই একটুর জন্য এটাও বাইচে গেছে, এটাও আউটলাইনার হয় নাই। যদি 52 উপরে হইতো কোনো মান, তাহলে ওটাকে আমরা আউটলাইনার ধরে নিতাম, যেটা বাদ। তারপর আমরা 35 একসেপ্ট করতাম। কথা বুঝতে পারছেন? সো এটাও কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হিসেবে একসেপ্টেড হইছে। এই দুইটা আমাকে ভেরিফাই করতে হবে। Q1 Q2 Q3 আমরা পাইলাম, তো প্রথমে ঠাস পেয়ে গেলাম। তারপরে আমাদের এই দুইটা মানটা একটু সময় নিয়ে চেক করতে হবে যে হ্যাঁ মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা নিতে পারি কিনা। এই 5টা মান যখন আমার মোটামুটি জানা হয়ে গেল, এরপরে আমি হুইস্কার প্লট করতে পারবো। একটু দেখাই দিই। সাপোজ এরকম একটা নাম্বার লাইন দেখাই, 0 থেকে সাপোজ 60, ঠিক আছে? তো 10, 20, 30, 40, 50, 60, এই মোটামুটি আন্দাজি করে করলাম আর কি। এটা আপনারাও আন্দাজি মানে রাফে করবেন, তো ম্যাক্সিমাম সময় তো রাফই, তো রাফে যতটা পারেন শর্টে করার চেষ্টা করবেন, জাস্ট বোঝা যায় ওখানে যে আপনি হুইস্কার প্লটটা দিবে, আপনার যদি দেখে বুঝতে পারেন যে হ্যাঁ এটার সাথে এটা মিলে যায়, আপনার জাস্ট আন্দাজে একটা অ্যাকিউরেট মান আজকে আনতে হবে। দেখেন আমাদের 5টা ভ্যালু তাহলে কি কি? মিনিমাম ভ্যালু কত? 8, Q1 কত? 12, Q2 20, 28, Q3 না Q3 হচ্ছে 28 না, 20 এটা মনে আছে, সমস্যা নেই। Q3 20 আর ম্যাক্স হচ্ছে 40-90 আমরা সেভ করলাম। এখন আমরা সুন্দর করে প্লট বসাবো। কিরকম? ফার্স্টে আপনি Q2 বসাবেন, সবসময় ধরবেন Q2, এই যে Q2 প্রথমে এটা বসালেন, এটাই এরকম করে দিবেন, ঠিক আছে? গেল। এরপরে 12 Q1 কত? এই 12, তাহলে এখানে হবে, তাই না? এই যে দিলেন এটা। এরপর কত? 28 কই হবে? এই যে এখানে হবে। এই আপনার মোটামুটি একটা আন্দাজি বসাইলেন, তাহলে এই হচ্ছে আমাদের বাক্স গেল, ঠিক আছে? এখানে দেবেন Q1, এই Q2, এই হচ্ছে Q3। তারপরে মিনিমাম ভ্যালু কত? 8 কই? 8 হচ্ছে মনে করেন এখানে, তাই না? আর তাহলে এই যে শেষ বসায় দিলেন। আর এটা কত? 49 হচ্ছে এটা থেকে এই যে 41 ধাপ পিছিয়ে। এই যে এই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত হুইস্কার প্লট। পাইলেন কেমনে কোলা যায়? ক্লিয়ার? ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এমনি আঁকতে হবে। এখন আপনি জাস্ট একটা ম্যাথ পাইছিলাম ভাই, মাথার উপর দিয়ে গেছিল, এটা ফালে দিয়ে গেছে। এই হচ্ছে ঘটনা। এখন দেখবেন ফিগারের যে এরকম ঘটনা কি হবে, যখন ফিগারের দিকে তাকাবেন দেখেন এটা মোটামুটি সমান, এই ডিসটেন্সটা সমান, এটা খুব ছোট, এটা খুব বড়, দেখলেই বুঝবেন যে এটাই আপনার কাঙ্ক্ষিত হুইস্কার প্লট। আপনি মোটামুটি দেখলেই বুঝতে পারবেন। অন্যান্য গুলো দেখবেন যে অন্যরকম থাকবে, এরকম থাকবে, কথা বুঝতে পারছেন, এরকম থাকবে, বা এই মানটা একটু এটার কাছে থাকবে, মানে আপনি আপনারটার সাথে মানগুলো ভাই কনফার্ম হলে এটা মানে গেস করা যাবে। জি গেস করতে পারবেন যে আপনার হুইস্কার প্লট যেটা আপনি পাইবেন সেটার সাথে তখন মিল পাবেন। অথবা উল্টাও থাকে, কিন্তু আপনি এখানে অবশ্যই দেখবেন যে সাপোজ এরকম সরাসরি এই ফিগারটাও দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে এইটার হ্যাঁ এটার ইন্টার মান কত বা অমুকটার মান কত, দিতে পারে না? তখন কিন্তু আপনি একটু আন্দাজি করতেই হবে, কিছু কিছু জিনিস আপনাকে একটু আন্দাজ ধরতে হবে। এখানে এরকম তখন আপনি যে স্ক্রিনের মধ্যে একটা কাগজ ধরে দেখবেন যে এটার মানটা কোন জায়গায় হইতে পারে। 28-27 দিকে এটার মানটা 20 বোঝাই যাচ্ছে ডাইরেক্ট, এটার মানটা 8, এটার তখন আপনাকে একটু ধরে আন্দাজি করে ওটার কাছাকাছি একটা ভ্যালু নিয়ে কাজ করতে হতে পারে, এটাও করতে হতে পারে যে এরকম দিতে পারে, এরকম উড়াই দিতে পারতেছে না যে এরকম একটা ফিগার দিয়ে উল্টা এইসব মান চাইতে পারে, বা এখান থেকে ICR চাইতে পারে, বা যে কোনো কিছু চাইতে পারে, ঠিক আছে? কারণ এই তিনটা মান জানলে কিন্তু আবার ওই যে পার্সেন্টাইল কোয়ারেন্টাইলে যাওয়া যায়। কিন্তু এই জিনিসটার কত মানে কোয়ার্টাইল,
মানে সাপোজ এই জিনিসটার 75% এর মান কত, এটা এটা কি চাইতে পারে না? হ্যাঁ, তখন আপনি এই যে এখানে একটু ধরবেন, ধরে বোঝার চেষ্টা করবেন এটার মান কত, পরে ওই অনুযায়ী আপনি একটু দেখবেন যে এটা আমি বের করতে পারি কিনা। উল্টা ভাবে এই তিনটা মানই জানা আছে, ওখানে মোটামুটি আরো কিছু হয়তো ক্লু দেওয়া থাকবে, অবশ্যই ক্লু দেওয়া থাকবে। এখন এখানে তো মানে এন এর মানও তো দেওয়া জানি, কিছুই বোঝা যাইতেছে না, খালি এই তিনটা মান দেওয়া তো হবে না, এন এর মানটা তো জানা দরকার আছে, তো ওই ক্লু হয়তো দেওয়া থাকবে। এটা অনেক ভাবে পেঁচানো সম্ভব, মানে এটা যে সফটওয়্যারের সৃজনশীলতার অংশ আর কি। যে সফটওয়্যারটা কিভাবে সফটওয়্যার আসলে কিছুই করে না, সফটওয়্যার অঙ্ক বানায় না, যারা অঙ্ক বানায় তারা আসলে কিভাবে অঙ্কগুলো দেয় এটা দেয়। এটা একটা গেল, একটা দেই আপনাদেরকে, একটু করবেন কিনা, একটা প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করে শেষ দিয়ে দিই। একটা দেই প্র্যাকটিস করেন, করে আজকে শেষ দিয়ে দিই। আজকে এই 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 বক্স হুইস্কার প্লটের বিষয়ে এইটাই ডিসকাশন, আর কোনো ডিসকাশন নাই। এবার আমি একটা একদম র্যান্ডম দিব, দাঁড়া আপনার পুরাটাই করবেন। 58 দেখেন যে কিরকম ভাবে সর্বোচ্চ সময়, এগুলা কিন্তু সময় কিল করে ভালো, মনে রাখবেন। এরকম দিলে একটাই দিবে, ঠিক আছে? সো একটা একবারই করার সুযোগ পাবেন, মনে রাখবেন যে সবার শেষে করবেন অবশ্যই। এগুলা দিলে অবশ্যই যদি ফিগার ওয়াইজ এরকম ঠাস ঠুস না বোঝা যায়, তাহলে আপনি এটা মনে মনে রাখবেন, এটা কিন্তু একবারই করার সুযোগ পাবেন, দুইবার করা কিন্তু অসম্ভব। তো এটা টাইম কনজিউমিং, এটা আপনি অবশ্যই সবার শেষে দিবেন, কারণ এগুলা এগুলা যদি শুরুতে দিতে যায় আপনার মাথা গরম হয়ে যায়, তাহলে আপনার পুরা সেশনটাই ধ্বংস হয়ে যাবে, এটা বাস্তব কথা। কারণ না মিললে তো দ্বিতীয়বার মিলানো সম্ভব, মানে পরীক্ষায় জিআরই পরীক্ষায় মিলানো সম্ভব। এমনি আপনি বাসায় বসে বসে ধীরে ধীরে মিলান, কোনো সমস্যা। জিআরই পরীক্ষায় ভাই একবারই মিলাইতে হবে, এই টার্গেট নিয়ে যাইতে হবে যে এটা যদি করা লাগে শেষে করব, একবারই করব, বারবার করার সুযোগ নেই। এই দিলাম, করেন। ডাটা সেটটা কিন্তু হ্যাপাজার্ডলি দেওয়া হয়েছে, এটাই এমনি পাইছি আমি। আমি একটা ভিডিও দেখে তো সব আজকে মেরে দিলাম, যে ভিডিও গুলো ভালো পাইছিলাম এই জন্য দেখে আর কি সহজভাবে আপনার জন্য করলাম। দেখেন, করেন এটা, এটার হুইস্কার প্লট করার চেষ্টা করেন। ওই 5টা মান আগে বের করেন, 5টা মান বের করলেই তো হুইস্কার প্লট করতে পারবেন না। এই মানে বুঝতেই তো পারতেছেন, 5টা মান আগে বের করেন, পরে আগে কি ভাই অর্ডারে সাজাবো না? অবশ্যই অর্ডার না সাজাইলে আপনি মিডিয়ান কেমনে পাইবেন, কিউটু তো পাইবেন না। এগুলা অবশ্যই, এগুলা তো অবশ্যই অর্ডার অর্ডার ছাড়ানোর মানে কোনো কাজই নেই, অর্ডারই কাজ করতে হবে। সবকিছু করবেন। এই এই অঙ্কটার আনসার আমি তো খাতায় করছিলাম, এটা আপনাদেরকে ল্যাপটপে কেমনে শেয়ার দিয়ে, আচ্ছা আমি এইটা নিয়ে কাজ করতে থাকি, যে আমি এটা আনসারটা আপনাদেরকে কিভাবে শেয়ার করবো, আপনার আগে করতে থাকেন, দেখি কি অবস্থা। এটা আজকে লাস্ট, সমস্যা নেই, ধীরে সুস্থেই করেন।
বিজন ভাই কখন আসলেন? বিজন ভাই ভাই এসে সাইলেন্স পালন করছে, এখানে এসে দেখছে সবাই নীরবতা পালন করতেছে, ভাইও নীরবতা পালন করতেছে। ঘটনা কি বুঝতেছে, এখানে কি হইতেছে? আমি আসলে এখানে আসলে ম্যাথটা আপনার মানে আমি আগে করছি আর কি, আমার ব্যাচেলর প্রোগ্রামে ম্যাথ তো করছি আর কি, ওহ নাইস। তো মাথায় আসতেছে না। আপনারা করতেছিলেন তখন একটু গেট করছিলেন, পরে ভাবলাম যে আপনাদের অঙ্ক হলে আমি একটু জানবো। বেসিক্যালি আমার ওই ফয়সাল ভাইয়ের জয়েন আধা ঘন্টা ছিলাম, পরে ভাবছিলাম যে আমি জয়েন দিব, পরে বাইরে আমার মিস করলাম তো আজকে বিশাল কিছু। আমার তো এই অঙ্ক করতে ভালো লাগতো ভাই, আমাদের স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট ছিল বুঝছেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে ম্যাথ গুলো ছিল, ভালোই লাগতো, খারাপ লাগতো না। জিআরের পার্টটুকু মজাই আছে। আমার কাছে ভাই স্ট্যাটিস্টিক্স মোটেও ভালো লাগে না, কারণ আমি লাস্ট এরকম হয়েছে জেনেটিক্স আমাদের ভালোই লাগতো। আমি স্ট্যাটিস্টিক্স পড়ছি কিসের খাতিরে জানেন, আমাদের 1-2 তে স্ট্যাটিস্টিক্স পড়াইছিল, কারণ জেনেটিক্স নামের একটা খুব পচা একটা সাবজেক্ট আছে, খুব খারাপ সাবজেক্ট ভাই এটা জেনেটিক্স। এটা জেনেটিক্স যত কম এর থেকে স্ট্যাটিস্টিক্স মনে তত বেশি। বিশ্বাস করে মানে লাস্টে এরকম হয়েছে, আমি
4-2 তে এত কঠিন সব অঙ্ক, আমি 4-2 তে এসে আমি পাস করতে পারি না। এরকম একটা অবস্থা হয়েছে যে 4-2 তে এসে আমি প্র্যাকটিক্যাল পরীক্ষায় আমি এটা মানে আমি পাস করতে পারিনি, বুঝি নেই কেন অঙ্ক করা লাগে। পরে ওইটা আবার আমার সে আবার দিতে হয়েছে, এই 4-2 তে এসে আমার মানে আমার একটা প্যারা খাইতে হয়েছে, কি একটা অবস্থা। তারপর থেকে আমার সাথে জেনেটিক্স এর সাথে আমার মানে জেনেটিক্স না, স্ট্যাটিস্টিক্স এর ওই পার্টটার সাথে আমার খুবই দুঃসম্পর্ক। তারপর এই পার্টটা আমি যখন নতুন করে পড়ছি, মানে এই পার্টটা জেরির যতটুকু সাজেস্ট করে এইটুকু খুবই ভালো, আমার কাছে মনে হয় এইটুকুই কাজের। আর যারা অ্যাডভান্স লেভেলে ওগুলো পড়ে ভাই, ওগুলা ভাই আমি আর ভাই সালাম করছি যে ভাই ওগুলা জীবনে পড়বো না। এই জন্য ভাই মানে জেনেটিক্স এর আশপাশে আর আমি যাইনি, এইগুলো পড়তে হইব খুব মানে যারা যে স্ট্যাটিস্টিক্স 4 বছরের কোর্স পড়ে ভাই, এরা যে কেমনে কি পড়ে আল্লাহ মাহবুব জানে, মাথায় ধরে না। আমি এক কোর্স নিয়ে আমার পাগল হয়ে গেছিলাম যে এরা তো কেমনে করে। এটা তো রিসার্চে কাজে লাগে তো। খুব স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র ডাটা অ্যানালাইসিস, ডাটা রিসার্চ নিয়ে মানে করেন যে মানে পিএইচডি মিষ্টি করে আলেন যে ডাটা কেমনে রিসার্চ করে, আর এইটাই তো বাদে দিলেন। ডাটা আসলে খুব একটা মানে ভালো জিনিস, মজা আছে বুঝলে, কিন্তু আমাদের মজা আছে। হ্যাঁ, যারা ভাই এটা ডাটার মজা বুঝে যায় ভাই, তারা অনেক মজা পায়। এটা কি অবস্থা আপনাদের? মার্কগুলো কি বলবো? হ্যাঁ অবশ্যই, দাঁড়ান আগে একটু ডিসপ্লে করে সাজাই, তারপরে মিনিমাম একটু সাজাই নি, তাহলে সুন্দর হবে বিষয়টা। আল্লাহ জানে, ওই দিনই জানি। না সমস্যা না, হবে না কেন, আপনার জন্য আনসারটাও রেডি করে রাখছি। ও আর তো নাই, তাহলে তো হইছে ম্যাক্সিমাম। হ্যাঁ এখন বলেন মিনিমাম বলে কত? 15। মিনিমাম বলে কত? 15। হুম। আচ্ছা 15 Q1 হচ্ছে 21, Q2 33, Q3 44.5, কত? 44.5। আচ্ছা আর Max ম্যাক্স হচ্ছে 76। আচ্ছা Q1 টা কিভাবে বার করলেন জানেন ভাই? এখানে ভাই Q1 বার করলেন Q1 তো হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে Q1 এর অর্ডারে ফর্মুলা সাজানোর পরে ভাই অনেক বেশি। এটাকে সাজানোর পর, হ্যাঁ এটাকে প্রথমে সাজাইতে হবে। সাজানোটা লিখবেন, আমি বলি। অবশ্যই বলেন, তাহলে আমার সুবিধা হবে। 15, না আপনার বলা লাগবে। আচ্ছা বলেন, আপনি বলেন, আমার কাছে লেখাই আছে 15, 18, 20, 20, 22, 25, 29, 32, 34, 38, 41, 43, 46, তারপর হচ্ছে 54, 76। ওকে রাইট। তাহলে Q1 Q2 Q3 এটা তো খুব ইজি বের করা। এটা এখানে কয়টা সংখ্যা আছে বলুন তো? টোটাল 14টা আছে ভাই। 14টা। এর মানে 14 প্রথম 7টা কোন? 1 2 3 4 5 6 7, এই যে 7 আর 8। হ্যাঁ, এর মানে এই দুইটার এই যে 7, এটা 7তম সংখ্যা, এটা 8ম সংখ্যা। তাহলে এই দুইটার মিডিয়ান, মানে সরি এই দুইটার মিডিয়ান মধ্যে পুরোটার মিডিয়ানটাই আর কি একটি Q2, ঠিক আছে? তো 32 আর 34, তাই এই জন্য হচ্ছে 33 এটার মান সবসময়। Q2 মানে হচ্ছে পুরো ডাটা সেটের মিডিয়ান, বুঝছেন ভাই? বিজন ভাই আছেন না? হ্যাঁ, আপনি একটু বেশি ভালো করে দেখেন, তাহলে আপনার কাছে এটা মনে পড়বে যে Q2 মানে কোয়ার্টাইল 2, যেটা আগে তো কোয়ার্টাইল বিষয়গুলো তো বুঝছেন কিনা, কোয়ার্টাইল পার্সেন্টাইল এগুলো কি, এগুলো তো আইডিয়া আছে ভাই? ভাই আছে কি নাই? হ্যাঁ বা না, খালি হ্যাঁ বা না বলেন। ভাইয়ের এখানে বলে ভাই নেটের সমস্যা সম্ভবত। আমারও তাই মনে হয় ভাই, নেটের সমস্যা আছে। আচ্ছা তো এটা 33 ইজ রাইট। তারপরে Q1 দেখি আমরা, তাহলে এখানে তাহলে প্রথম 7টা, এখানে তো তাহলে কয়টা? 1 2 6টা 3। থাকে। হ্যাঁ, তাহলে এটা কত হওয়ার কথা ছিল আর কত হইল? 20 আর 21 না ভাই? 20 আর 21 কেন হবে? ও কি, আমার তো এনে আছে 7টা ভ্যালু, আমি তো ডাইরেক্ট 22 নিব এখানে। আপনি কি সেই এভারেজের ফাঁদে পড়ছেন, বুঝেন নাই? আমি তো চুপচাপ লিখে নিছি, আপনি কি করছেন? আপনি মনে করছেন ওকে তাহলে 20 আর এটা তো আছে 7টা, 1 2 3, এই যে আগে 3টা পরে 3টা, এর মানে 22 এটা। সো এটা তার মানে কি 32 আবার গণা ধরবেন এখানে? তাহলে তো আমারটা হয় নাই। গোনা ধরবো না কেন? অবশ্যই
আর এটা গোনা ধরবো না কেন? কি অদ্ভুত এটা! আমি এটা তো ওটা বাদ দিয়ে দিয়েছি ভাই। হ্যাঁ ভাই, এটা তো দেওয়া যাবে না বাদ। এটা কেন, এটা বাদ কেন দেবো? কোনো কিছুই বাদ যাবে না, বাদ যাবে না একটি শিশু। ঠিক আছে, সবসময়। হাই So, হাই। হ্যাঁ, খুব বেশি তাহলে একটা তো ধরা ভুল গেছে। হয় নাই, এই যে একটু ভুল হয়েছে। এটা অবশ্যই কাউন্ট হবে, যে এটাও কাউন্টে আসবে, সবই কাউন্টে আসবে। আচ্ছা আচ্ছা ভাই, এই কারণে আমার সমস্যাটা হচ্ছে। আমি মনে এটা করছি যে আমি, কারণ বাদ দিয়ে। এটা কেন কাউন্টে আসবে, কারণ এইটা তো আমার কিউ2 না, বা এইটাও তো কিউ2 না। কথা বুঝতে হুম, পারছেন? তাহলে এটা আমি কাউন্টে বাদ দিব কেন? যদি এই 32 কিউ2 হইতো, তাহলে না আমি এটা বাদ দিয়ে দিতাম, বাদ। এটা যেহেতু একটা কিউ2 হয়ে গেছে, Yes. যেহেতু এটা কিউ2 হয় নাই, সুতরাং এই দুইটাই কাউন্টে আসবে। তো এটার হচ্ছে 22, 33, আর এটার কত হবে তাহলে? এই যে সামনে তিনটা, 41 পরের তিনটা, এই যে নাকি 43 43 হবে এটা। আমি So, এটার আবার এভারেজ করছি। হ্যাঁ, ব্যাপক করছেন, প্রচুর পরিশ্রম করে ফেলছেন। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এই তিনটা তাহলে মান গেল, হ্যাঁ, এই তিনটা বুঝলেন। এখন মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম হলো কি, রেঞ্জটা বের করছেন? হ্যাঁ ভাই, কত আসছে রেঞ্জ? আমি তো ভাই ওই 21 থেকে দিছি, তো এখন 22 থেকে আপনার ওই যে বিয়োগ হবে আর কি। হ্যাঁ, 22 আরো থেকে 22 থেকে বিয়োগ হলে কত হয়? ওই ফর্মুলাটা যদি বসান, তাহলে রেঞ্জটা আসে এরকম। আমি আপনাকে রেঞ্জটা মাইনাস 9.5 আসবে। আর হচ্ছে এই যে, আর প্রথম তো এদিকে ভাই ওই যে মানে আইকিউ আর মনে বের করা লাগবে। আইকিউ আর কত? ওই যে আইকিউ টা তো কত হবে? মানে অঙ্কের চাহিদা না, তারপর আইকিউ টা তো লাগবে। হ্যাঁ, কত? 43 মাইনাস 15 না, 21। 43 মাইনাস 22, হুম, 21 না মানে 22। 21 হবে, 21। তাহলে হ্যাঁ, এটার রেঞ্জ হবে হচ্ছে 74.5। কথা বুঝতে পারছেন? আপনার কত আসছে রেঞ্জ? আমার রেঞ্জ আসছিল 79। ও আচ্ছা, 79 9.6। চলে আসছিল। আসলে হবে ভাই 74.5। এই অঙ্কটা দিছি এই কারণে যে একটা আমি আউটলাইনের বাই করে দিছিলাম, এর জন্যই এই অঙ্ক। এই অঙ্কটা দেখানোর উদ্দেশ্য একটাই যে, কনসেপ্টটা ক্লিয়ার আছিল, কিন্তু আমার ক্যালকুলেশন ওই যে এটা ধারণা সমস্যার হ্যাঁ, কারণে। এখন দেখেন, আমি এটা আনছিলামই একটা কারণে, এই যে আউটলাইনার বোঝানোর জন্য। আউটলাইনার থাকলে এই আউটলাইনারের কি করব? ওটা কি বাদ দিয়ে দিব, নাকি ওটারে আমি টাইমলাইনে ইনক্লুড করতে পারবো কিনা, সেটা দেখানোর আমার উদ্দেশ্য ছিল। দেখেন, এইখানে -9.5 মানে কি, আমার মিনিমাম ভ্যালুটা 15 ইজ রাইট, বাট ম্যাক্সিমাম ভ্যালু 76 উইল নট বি রাইট। কারণ কি, এটা রেঞ্জ হচ্ছে 76.5 পর্যন্ত গেছে। এর মানে 76, এই ভ্যালুটা কি আউটলাইনার না? আউটলাইনার আউটলাইনার এর মানে আমি নিব কোনটা? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কি এটা হবে? না, কোনটা হবে? 54। রাইট, 54 হবে ম্যাক্সিমাম ভ্যালু। আর এই 76 এর তাহলে কি করব? এটা আমি আপনাকে এখন দেখাবো যে এটা আসলে কি হবে। তাহলে এটার লাইনটা, মানে এটার এই যে কি বলে, বক্স এন্ড হুইস্কার প্লটটা দেখতে কিরকম হবে, সেটাই আসলে আমার দেখানোর উদ্দেশ্য ছিল। আর 7 মিনিট আছে, সমস্যা নাই, আমি একটু দেখাই দিই। দেখেন, আমি এটার ছবি তুলে ইনস্টে, এই ফাঁকের মধ্যে আমি এই জিনিসটার ছবি তুলে পিডিএফ বানাই, আবার কম্পিউটার এনে ফেলাইছি ঠাস ঠুস। দেখেন, এই হচ্ছে এটা লেখচিত্র, মানে এটা হচ্ছে উইস্কার প্লট, যে দেখেন 0 থেকে 80 পর্যন্ত নিলাম। এই দেখেন, এটা ম্যাক্সিমাম লিখে ফেলছে, দেখছেন? মিনিমাম হয়, মিনিমাম। মিনিমাম ভ্যালু এই যে 10 আর 20 এর মাঝখানে 15 আছে না? Q1 দেখেন, এই যে Q1 22 এর কাছ না? হ্যাঁ, 22 এর কাছাকাছি আমি দেওয়ার চেষ্টা করছি। এটা 33 কাছাকাছি দেওয়ার চেষ্টা করছি। এই যে এটা কত, 43, এই যে আমি দেওয়ার চেষ্টা করছি। ম্যাক্সিমাম বলে এটা 50, এই যে 55, এটা হচ্ছে 55, আমি একটু আগে দিয়েছি, মানে 54। ঠিক আছে? আর এই যে দেখেন 76, এই যে এই হচ্ছে 76 আউটলাইনারের বাইরে। এই জিনিসটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে দেওয়া থাকতে পারে। এখানের ক্ষেত্রে এরকম যদি থাকে, এখানে একটা গুটলি দিয়ে, এটা হচ্ছে আউটলাইনার, এটা বোঝানোর জন্য এই হচ্ছে আউটলাইনার। এই যে এই ক্ষেত্রে একটা এক্সট্রা জিনিস থাকবে, যে আউটলাইনার যে থাকবে তার চরিত্র বোঝানোর জন্য একটা গুটলি দিয়ে এরকম দেওয়া থাকতে পারে, যে হ্যাঁ, তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে এখানকার আউটলাইনার। মানে এখানে হয়তো লাম্বার লাইনে ছিল, বাট আমাদের রেঞ্জে পড়ে নাই, তো দ্যাটস ওয়াই এটা আউটলাইনার। সো এইখানে এই যে 76 মানটা এখানে চলে আসছে। এই হচ্ছে আমাদের লেখচিত্র কাহিনী। তো ক্লিয়ার কিনা? ওকে, এই হচ্ছে ভাই বক্স এন্ড হুইস্কার প্লট, বিষয়টা হচ্ছে এটাই আমি জানি। আপনাদের সাথে আমার এই একটা জিনিসই শেয়ার, আর কিছুই নেই এর সম্পর্কে আমার আর কোনো ধারণা আপাতত নেই। এইটা খুব ভাই ইজি ওই একটা তো কনসেপ্ট ছিল। আমাকে একটু, আমি তো নেট ডিসকানেক্ট হয়ে গেছিল, Q1 এর মানটা আমাকে একটু বার করাটা বলতেন, Q1 Q2 টা। Q2 হ্যাঁ, এই জন্য তো আপনার ডিসকাশনে ফার্স্টে অংশটা নাম, ভিডিও সরি দেখবেন। সরি হ্যাঁ, ভাই, সরি। দেখেন
Q1 এর ভ্যালুটা কি জানেন? আমরা তো 5 মিনিট আছে, 5.5 মিনিট আছে, তো 5.5 মিনিটে এটা আপনার এখন বইলা বোঝানো সম্ভব না। আপনাকে তাহলে ভাই ডাটা আমি সেট ভিডিও দেখে নেব, এটা আমি 5.5 ভিডিও মিনিট দেখে বোঝানোর নেব। কারণে আপনাকে একটা ডাটা সেট দেখাইতে হবে। আপনাকে ডাটা সেটে Q1 টা আসলে কি জানেন? এই যে একটা ডাটা সেটের মনে করেন, আচ্ছা সহজে বুঝাই, মনে করেন 5টা, 1 2 3 4 5, না 5টা দেওয়া হয় না, 5 6 7, ঠিক আছে না, 1 2 3 4 5 6 7, না 7টা দিয়ে তো বোঝানো ভাই কঠিন আমাদের লাগছে। যে 14টা ডাটা ছিল, এই গত মানে যে ম্যাথটা, এই যে এটা যেটা করলাম, হুম 14টা ডাটা ছিল আপনার, হুম 15 থেকে একদম 76, মানে যাই হোক সিকোয়েন্সলি ছিল। জি, এখান দিয়ে আমাকে একটু জাস্ট বলে দিন তাহলে ওখানে কিভাবে যে কি করলাম। চিন্তা করেন যে Q2 হচ্ছে, Q2 ইজ অলওয়েজ দ্য মিডিয়ান অফ দ্য ডাটা। কথা বুঝতে পারছেন? অলওয়েজ মিডিয়ান অফ দ্য ডাটা। হ্যাঁ, হ্যাঁ, এটা মিডিয়ান ইভেন হলে ওই যে দুইটা গড় করে বের করবেন, আর অড হলে তো ডাইরেক্ট আপনি Q2 টা পাইলেনই। হুম হুম কথা বুঝতে পারছেন? মানে কোয়ার্টাইল, এই যে কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, কোয়ার্টাইল হুম বিষয়টা হচ্ছে একটা ডাটাকে 4 ভাগে ভাগ করবে। এটা এই যে হুম 4 ভাগে ভাগ করবে, যে এইটার প্রথম ভাগ আর সেকেন্ড ভাগের মাঝখানের অংশটাই হচ্ছে Q1, আর আর সেকেন্ড আর থার্ড এর মাঝখানে যেটা, মানে একদম মাঝখানে ডাটার মাঝখানে যেটা, সেটা হচ্ছে Q2, মানে মিডিয়ান যেটা, আর হচ্ছে Q3। সো Q1 আর Q3 কিভাবে বের করবো? মনে করে Q2 পাওয়ার পর তার আগে যতগুলো আছে, এই যে ছোট যে ডাটা সেট গুলা, ছোট যে ডাটা গুলা, হুম। তাদের মিডিয়ান হচ্ছে Q1, আর বড় যে পার্টটা তাদের মিডিয়ান হচ্ছে Q3। বুঝতে পারছেন? Q3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মনে করেন 15টা ডাটা আছে, তাহলে 15টা ডাটার মধ্যে 7 নাম্বার ডাটাটা হচ্ছে মাঝখানে, তার আগে 7 নাম্বার না 8 নাম্বারটা, সরি 8 নাম্বারটা ডাটা, 8তম ডাটাটা হচ্ছে মাঝখানে, তার আগে 7টা ডাটা, তারপরে 7টা ডাটা, তাই না? হ্যাঁ 15টা ডাটা, তাহলে 8তম হচ্ছে কত? 8তমটাই হচ্ছে Q2। এখন এই যে 7টা, প্রথম 7টার মধ্যে, তাহলে এই প্রথমে 3টা বাদ দিলে মাঝখানে যে 4তম ডাটা, 4তম, তিনটার মাঝখানে হ্যাঁ যেটা, সেটা এইটার যে হচ্ছে আবার মিডিয়ান, Q1। সেটা হচ্ছে Q1, রাইট। আর এইটার যে মাঝখানে হুম যেটা, সেটা হচ্ছে Q3। এটা কততম হবে দেখেন, ওই যে এখানে 3টা আর এখানে 3টা বাদ দিলে ওইটাই হচ্ছে Q3। ক্লিয়ার? শর্টে, এটা হচ্ছে শর্টে বোঝানো গেলে এই কম সময়ের মধ্যে। তবে আপনি ভিডিওটা অবশ্যই দেখবেন, আমি ভিডিওটা আপলোড দিয়ে দেবো, সমস্যা নেই। আজকে অনেক বড় একটা সেশন, এই ভিডিওটা দেখলে আপনি এটা কোয়ার্টাইল পার্সেন্টাইলের বিষয় আলোচনা হয়েছে সামনে, ওটা নিয়ে আরো কিছু ম্যাথও আছে, প্লাস আরো কিছু বিষয় আছে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই কোয়ার্টাইলের এই হুইস্কার বক্স এন্ড হুইস্কার প্লট হচ্ছে এটা সেকেন্ড পার্টটা, আরেকটা টাইপ অঙ্ক আর কি। কিন্তু কোয়ার্টাইল এবং পার্সেন্টাইল নিয়ে আলাদা দুইটা সেশন হয়ে গেছে সামনে। এইচডি নিয়ে একটু আচ্ছা, বলা ওটা হয়েছে। আমি জি, কালকে আমি দেখে নেবো আপলোড ভাই। দিয়ে দেবনি কালকে সকালে ইনশাল্লাহ, এখন আর আপলোড দেওয়া হবে না। কালকে সকালে ঠিক ইনশাল্লাহ আছে। ভিডিও গুলো একবারে মার্চ করে আমি আপলোড দিয়ে দিলে দেখে নিয়ে। ওকে, তো আজকের ঠিক জন্য আছে আর কি এটাই অ্যাবজর্ব করতে থাকেন সবাই। আর একটা কাজ করিবেন, আমি এই কাজটা করব যে এখন যেহেতু উইস্কার প্লট পর্যন্ত বুঝলাম, উইস্কার প্লট আর হচ্ছে এই এইচডি আর হচ্ছে কোয়ার্টাইল পার্সেন্টেজ বুঝলাম, ওই 5 LB এর মধ্যে শুধুমাত্র মানে নর্মাল ডিস্ট্রিবিউশন বাদ দিয়া এই তিনটার মধ্যে যেসব ম্যাথ করে, এগুলো এখন একটু দেখিয়ে একদিন গ্যাপ দিলাম, শুক্রবারটা করেন, শনিবার দিন এসে আমরা আবার দেখবো যে কি কি সমস্যায় পড়লাম। কারণ এটা এমন একটা বিষয় যে এটা আপনি প্র্যাকটিস না করলে আপনার কোনো আয়তেই আসবে, ঠিক আছে? তো দেখে সবাই ওইটা অবশ্যই, যারা যারা আছেন তারা ওইটা করেন, মানে ওইখান থেকে যে যে ম্যাথ গুলো আপনি মানে এই কনসেপ্টের মধ্যে পড়ে ওগুলো প্র্যাকটিস করুন। আর কাছাকাছি যেগুলো পারে ওগুলো একটু মাথা খাটাইন যে কেমনে করা যেতে পারে, সলিউশন দেখে হলেও মাথা ঘামায়, মানে বেসিকটা তো ধরাই দিলাম। সো আমি নিজেও প্র্যাকটিস করবো, কারণ আমি প্র্যাকটিস করিনি, আপনারা ইনশাল্লাহ করবেন, কি বলেন নাকি? জি ঠিক ভাই। আছে। হ্যাঁ, এটা করলে মনে থাকবে যে এখন আপনি বুঝলেন, এত কষ্ট করে বুঝাইলাম, আপনার করলে এটা মনে মনে থাকবে, আর না করলে ভুলে যাবে, সব ভুলে যাবে। ওকে, তারপরে এটা নিয়ে ওয়ার্ডের যদি কি আমরা, অবস্থা? হ্যাঁ শনিবার দিন আমরা এটা ওয়ার্ড নিয়ে যদি করবেন না? প্রবলেমে পড়ি। ওয়ার্ড কি? ওই যে আমাদের স্কলার ডেনের ওয়ার্ড গুলা। ও ভাই, স্কলার ডেনের ওয়ার্ডের কথা তো ভুলেই গেছি। আপনি তো আজকে কতদিন পরে আসলেন, আমরাই তো অনেকদিন পরে আসলাম। আগে এই স্ট্যাটিস্টিক আপনি সেশনটা শেষ করেন যেগুলা ভাই, এই যেগুলা ছিলেন স্ট্যাটিস্টিক না তো। সেশনটা শেষ করেন। সমস্যা নেই, ওয়ার্ড পড়বো, কোনো সমস্যা নেই, ওয়ার্ড পড়বো, বাট স্ট্যাটিস্টিক সেশনটা একটু শেষ করেন, এটা অনেক জটিল সেশন। ওকে, তাহলে এটা এই পার্টটা নিয়ে সবাই একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যদি যেগুলো যেগুলো মিলবে সেগুলো করবেন, কাছাকাছি থাকলে সলিউশন দেখে হলেও বোঝার চেষ্টা করবেন যে আমার কনসেপ্টের সাথে মানে আর কি কি অ্যাড করলে এটা হয়। পরে আমরা ইনশাআল্লাহ শনিবার ওটা নিয়ে ডিসকাস করবো, আর প্লাস তখন আমরা আবার নর্মাল ডিভিশন নিয়ে আর কি যাবো। ওকে, তাহলে আজকের মতো ডিসকাশন শেষ করে দিই। ভাই থ্যাংক ইউ ভাই, অনেক বড় ধরনের হ্যাঁ, এটা ভাই অনেক সেশন বড় নিলেন। জিনিস। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ তাহলে সবাই। ঠিক আছে।